আর কত অর্ডার করবি ছন্দ? এবার তো থেমে যা দোস্ত। বন্যার কথা শুনে ছন্দ পাগলের মতো হাসতে লাগলো, যেন বন্যা কোনো জোক শোনালো ওকে। ছন্দর এমন পাগলের মতো হাসতে দেখে বন্যা প্রচণ্ড রেগে যায়। বডি ওয়াশটা হাতে নিয়ে ছুঁড়ে মারে ছন্দর দিকে। ছন্দ হাসতে হাসতে বন্যার ছড়া বডি ওয়াশটা ক্যাচ করে ধরে ফেলে ছন্দ। এতক্ষণে বর্ণার পছন্দের বাথটবে পানিটার দিকে খেয়াল করে সাদা গোলাপের পাপড়িগুলো লাল হয়ে আছে। বন্যা ভয়ে ভয়ে একটু একটু করে ছন্দের দিকে এগিয়ে যেতে লাগলো। ছন্দ বন্যাকে এভাবে আসতে দেখে কপাল কুঁচকায়, বন্যার দিকে তাকিয়ে বলল, এদিকে আসছিস কেন তুই? দেখছিস না আমি গোসল করছি? হ্যাঁ দেখছি, তুই গোসল করছিস, কিন্তু পানি দিয়ে নয়, রক্ত দিয়ে, তাই না? যখন সবটাই জানিস তাহলে কেন জিজ্ঞাসা করছিস? আজ যাকে খুন করলি সে কে? তার পরিচয় কি? রাহা, তোর ভাইয়ের এক্স গার্লফ্রেন্ড ছিল। কথাটা বলে বাথটবে রক্ত গোলাপে চোখ বন্ধ করে ডুব দিল। এইদিকে ছন্দের কথা শুনে বন্যার যেন মাথাটা ঘুরে গেল। বন্যা ওয়াশরুম থেকে বের হয়ে ছন্দের রুমে টিভিটা অন করে। প্রত্যেকটা নিউজে এই একই ঘুরে নিউজ দেখাচ্ছে। পুলিশ সঠিকভাবে কিছুই বলতে পারছে না দেখে রিপোর্টাররা জানোই তাই পুলিশদের নামে বলছে। তাই ডিআইজি কেসটা সলভ করার দায়িত্ব সিনিয়র অফিসার আয়ান চৌধুরী বর্ণকে দেওয়া হয়েছে। এইটুকু নিউজে শুনে বন্যা চ্যান্সেন্স হয়ে গেল। অন্যদিকে ছন্দর মন মতো রক্ত গোলাপ দিয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে গেল। বন্যা চ্যান্সেন্স হয়ে পড়ে আছে। আর অন্যদিকে ছন্দ মন মতো রক্ত গোলাপ দিয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে দেখে বন্যা চ্যান্সেন্স হয়ে পড়ে আছে। আর অন্যদিকে শহরের বিশেষ বিশেষ জায়গায় ডেড বডির ভিন্ন ভিন্ন শরীরের টুকরো পেয়ে পুরো শহর যেন আতঙ্কিত হয়ে পড়েছে। পুলিশ তদন্ত করে কোনো সূত্র না পেয়ে ফিরে যাচ্ছে। সব নিউজে এখন পুলিশের ব্যর্থতা নিয়ে নিউজ করা হচ্ছে। ছন্দ রহস্যময় হাসি দিয়ে টিভি অফ করে। বন্যার চোখে মুখে পানি ছিটে দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। তুই ঠিক আছিস বেবি? তোর মতো যা সাইকো বন্ধু আছে সে কি কখনো ঠিক থাকতে পারে বলে তোর মনে হয়? তোর কপাল ভালো, আমার মতো এত নিষ্পাপ কিউটি একটা বেষ্টু পেয়েছিস। এখন এত কথা না বলে চেঞ্জ করে আয়, বাইরে খেতে যাব, প্রচণ্ড খিদে পেয়েছে। তুই কিউট ঠিকই, কিন্তু নিষ্পাপ না ছন্দ। তুই ভয়ঙ্কর, এতটা ভয়ঙ্কর যে কাউকে মৃত্যু দিতে তোর হাত কাঁপে না। চেঞ্জ আমি করে আছি, বাট বাইরে না গেলে হয় না। না মানে, পুলিশ বা ভাই যদি তোকে চিনে ফেলে। বনের এমন কথা শুনে ছন্দ হ হ করে হেসে ওঠে। বনের মাথায় চাটি মেরে বলে, তুই কি আমাকে চিনিস না? জানিস, আজ পর্যন্ত যে কটা মার্ডার করেছি তারা কেউ আমার ফেস দেখতে পায়নি, ইভেন নো ক্লু। তাহলে পুলিশ বা তোর হাদারাম মার্কা ভাই আমাকে চিনবে কি করে শুনি? হুম হুম। ছন্দের মুখে নিজের ভাইয়ের সম্পর্কে খারাপ কথা শুনে বন্যা মুখ ফুলিয়ে রইল। পৃথিবী এদিক থেকে ওদিক উল্টে যাক, কিন্তু বাবার মতো বড় ভাইয়ের সম্পর্কে কোনো বাজে কথা হোক বা সেটা মজা করে বলাই যায়, হোক না কেন, বন্যা তা সহ্য করতে পারে না। এতটাই বন্যকে ভালোবাসে বন্যা। বন্যার মুখ ফুলিয়ে থাকা দেখে ছন্দ বুঝতে পারে সে কি বলে ফেলছে। বন্যার সামনে দ্য গ্রেট আয়ান চৌধুরী বর্ণকে সে হাদারাম বলেছে, তাও তার চামচি বন্যার সামনে। ছন্দ তার কান দুটো ধরে কাঁদো কাঁদো ফেস করে বন্যাকে বলে, সরি দোস্ত, আমি ভুলে গিয়েছিলাম কার সামনে কি বলছি। এই শেষবারের মতো ক্ষমা করে দে আমাকে। উফ, একটু রাগ দেখাবো তারও জো নেই। মেয়েটা যা ড্রামা করতে পারে না বাবা। হয়েছে, আর ড্রামা করতে হবে না, চল। আমারও ভীষণ খিদে পেয়েছে, আমি 2 মিনিটে চেঞ্জ করে আসছি, তুই গাড়ি বের কর। কথাগুলো বলে বন্যার ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ছন্দ হেয়ার ড্রাই দিয়ে চুলগুলো শুকিয়ে হালকা সেজে পার্স নিয়ে বেরিয়ে গেল গ্যারেজ থেকে গাড়ি বের করার জন্য। ওয়াও ছন্দ, এই রেস্টুরেন্টটা তো বেশ সুন্দর। নো কোলাহল, অনলি ফাঁকা ফাঁকা, বেশ ভালো লাগছে। শুধু পরিবেশটা ভালো লাগলেই চলবে বেবি, খেতেও তো হবে নাকি? হুম হুম। আমি বিরিয়ানি, আইসক্রিম আর টিক্কা অর্ডার দিচ্ছি। পেট পুজো তো করতেই হবে। পেটুক একটা। ছন্দ আর বন্যা গল্প করতে করতে খাবার খাচ্ছিল। তখন ছন্দ খেয়াল করলো কেউ ওকে
ছন্দ এদিক ওদিক ভালো করে তাকিয়ে যখন কাউকে দেখতে পেল না, তখন হঠাৎ করে ঈদ হফ করে ছন্দের পাশে কেউ বসে পড়ল। ছন্দ পাশে না তাকিয়ে শরীরের গন্ধ পেয়ে বিড়বিড় করেই বলে উঠল, বর্ণ। বর্ণা অবাক হয়ে তার ভাইকে দেখছে। ডিউটিতে থাকাকালীন বর্ণ কখনোই বর্ণা বা ছন্দের সাথে বাইরে দেখা করে না, আর আজ করলো, তাও ফলো করে। ভাবতেই বর্ণার গলাটা শুকিয়ে আছে। কিরে শাকচুন্নির দল, আমাকে একা ফেলে রেখে তোরা বিরিয়ানি গিলছিস? আমরা যদি শাকচুন্নি হই তাহলে তো তুই শাকচুন্না, আর তোকে রেখে খাবো না তো তোকে নিয়েই খাবো। ছন্দ, রেসপেক্ট দিয়ে কথা বল। ভুলে যাস না আমি তোর 5 বছরের বড়, আর সাথে তোর হবু জামাই, সাথে পুলিশের একজন বড় কর্মকর্তা। তোদের এই ভাষা কেউ শুনলে পুলিশদের আর মান সম্মান অবশিষ্ট থাকবে না। তোদের পুলিশের মান সম্মান আছে বলছিস? থাকবে না কেন? থাকলে কি আর তোরা একটা খুনিকে ধরতে পারতি না? একটা খুনি শহরের সবার রাতের ঘুম হারাম করে তোদের চোখের সামনে লাগাতার 112টা মার্ডার করলো, আর তোরা কি করছিস শুনি? মুখে আঙুল দিয়ে বসে বসে দেখছিস। সেই মার্ডাররা কি ধরতে পেরেছিস? আচ্ছা ছেড়ে দে, ধরার কথা কোনো ক্লু পেয়েছিস কি না বল। না পাইনি, তবে খুব তাড়াতাড়ি পেয়ে যাব, কারণ এই কাজটা হেড কমিশনার আমাকে দিয়েছেন। আর তুই তো জানিস এই আয়ান চৌধুরী বর্ণ কখনো তার দায়িত্ব পালনে পিছু পা হয় না। ওই সাইকো সিরিয়াল খনিকে তো আমি ধরবই। বর্ণের কথা শুনে বর্ণের গলার খাবার প্রায় আটকে যাওয়ার মতো অবস্থা। আর অন্যদিকে ছন্দ ঠোঁটে করে লেগে আছে বাঁকা রহস্যময় হাসি। দেখে বর্ণের প্রাণ যায় যায় অবস্থা। তো স্যার, আপনি এখানে কেন? কারণ আমি আমার হবু বউয়ের সাথে লাঞ্চ করব, তাই। বর্ণের কথা শুনে বর্ণা খুব 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 করে কেসে ওঠে। ছি ভাইয়া, মনের সামনে বসে প্রেম করতে লজ্জা লাগে না তোর? কেন? তুই যখন কাব্যকে নিয়ে আমার সামনে বসে প্রেম করতিস, তখন কি আমি তোকে এই কথা বলতাম? সি বনু, সি। ভাইয়ের সামনে প্রেম করতে লজ্জা লাগে না? ভাইয়া, গাধি, চুপ কর। আর আশেপাশে সবার ডিস্টার্ব হচ্ছে তো। বর্ণের ধমক শুনে বর্ণা গাল ফুলিয়ে বসে রইল। বর্ণের ছন্দের প্লেট থেকে একটু একটু করে বিরিয়ানি খেয়ে নিচ্ছে। ছন্দ বারণ করতে গিয়েও করল না। তোদের খাওয়া শেষ হলে বাড়িতে ড্রপ করে দিয়ে আমি অফিসে যাব। তার দরকার নেই ভাইয়া, আমরা গাড়ি নিয়ে এসেছি সাথে করে। ছন্দের কথা শুনে বর্ণ আর এক মুহূর্তে না দাঁড়িয়ে বেরিয়ে গেল। বর্ণের এমন ব্যবহার দেখে ছন্দ মাঝে মাঝে ভীষণ কষ্ট পায়। ছন্দ বুঝতে পারে না বর্ণ সত্যি কি ভালোবাসে নাকি ফান করছে। ছন্দের পরিচয়টা দিয়ে দিই। ছন্দের পুরো নাম হলো সুবাহা জান্না ছন্দ। বড়লোক বাবার একমাত্র মেয়ে ছন্দ। অনার্স তৃতীয় বর্ষে। বাবা সাব্বির হোসেন আর মা সাদিয়া জাহান পাপড়ি। নামকরা বিজনেসম্যানদের একজন সাব্বির হোসেন, আর সাদিয়া জাহান একজন নামকরা পলিটিশিয়ান। বর্ণের পুরো নাম আয়ান চৌধুরী বর্ণ। লন্ডন থেকে ডিগ্রি নিয়ে শখের বসে পুলিশে জয়েন করে, কিন্তু নিজের সাহস আর সততার জন্য অল্প সময়ে বর্ণের প্রমোশন হয়ে যায়। অল্প সময় বড় পোস্টে জয়েন করে। বর্ণের বাবা আজাদ চৌধুরী একজন পলিটিশিয়ান। ছন্দের মা মিসেস হোসেনের বেস্ট ফ্রেন্ড। সে সুবাদে ছন্দ, বর্ণ আর বন্যা ছোটবেলা থেকেই একসাথে বেড়ে ওঠা। বন্যার মা একজন বিজনেসম্যান ওমেন, তাই বলতে গেলে দুই পরিবার হাই সোসাইটিতে বিলং করে। এবার গল্পে ফেরা যাক। কী রে ছন্দ, কোথায় হারিয়ে গেলি? ভাইয়া তো সেই কখন বেরিয়ে গেছে। কিচ্ছু না। আচ্ছা শোন বন্যা, আমার কিছু কাজ আছে, তুই লাঞ্চ শেষ করে তোদের বাড়িতে চলে যাস। সন্ধ্যায় ওখানেই দেখা হবে। গাড়ির চাবিটা রইল। বাই। বর্ণ ছন্দকে আর কথা বলার সুযোগ না দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। বর্ণ দীর্ঘশ্বাস ফেলে আর না খেয়ে বিল পে করে চলে আসে। অন্যদিকে ছন্দ ক্লাবে এসে কিছু ছেলে মেয়েদের সাথেই ডান্স করতে লাগলো। এর মাঝে একটা ছেলে বারবার ছন্দের কোমরে টাচ করছে। ছন্দ ছেলেটার কাছ থেকে দূরে সরে গিয়ে ডান্স করলেও ছেলেটা ছন্দের পিছু পিছু গিয়ে আবারও সেম কাজ করতে লাগলো। তবে এবার ছন্দ আর তার জায়গা থেকে এক চুলও সরেনি, উল্টো ছেলেটার সাথে ডান্স করতে লাগলো। ছন্দ বর্ণকে আর কথা বলার সুযোগ না দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। বর্ণা দীর্ঘশ্বাস পেলে
আর না খেয়ে বিল পে করে চলে আসে। অন্যদিকে ছন্দ ক্লাবে এসে কিছু ছেলে মেয়েদের সাথে ডান্স করতে লাগলো। এবার মাঝে একটা ছেলে বারবার ছন্দের কোমরে টাচ করছে। ছন্দ ছেলেটার কাছ থেকে দূরে সরে গিয়ে ডান্স করলো। ছেলেটা ছন্দের পিছু পিছু গিয়ে আবারও সেম কাজই করতে লাগলো। তবে এবার ছন্দ তার জায়গা থেকে এক চুলও সরেনি, উল্টো ছেলেটার সাথে ডান্স করতে লাগলো। ছেলেটি অবাক হয়ে যায়, কারণ ছন্দ যে ওকে পাত্তা দিবে তা ছেলেটি মোটেও বিশ্বাস করেনি। ছেলেটি ভেবেছিল ছন্দ তাকে কিছুক্ষণ ডিস্টার্ব করে ছন্দকে সে কিছুক্ষণ ডিস্টার্ব করে মজা নিয়ে চলে যাবে, কিন্তু ছন্দ পাত্তা দেওয়ায় ছেলেটার ভাবনা উল্টে গেল। বাহ, মাছ দেখি জলে নিজে থেকে ধরার দিচ্ছে, তাহলে তাড়াতাড়ি ছেড়ে দেই কি করে, আর একটু মজা নেওয়া যায়। হাই বেবি, আমি শুভ, তোমার নাম কি? ওহ বেবি, নাম না জেনে মজা করতে চলে এলে। চলো গেস্ট রুমে, ওখানেই আমার নামটা জেনে নিও। ছন্দ দুলতে দুলতে ক্লাবের গেস্ট রুমের দিকে যেতে লাগলো, আর ছন্দের পিছু পিছু শুভ দাঁত বের করে হাসতে হাসতে যেতে লাগলো। ক্লাবের রুমে এসে ছন্দ বেডে পায়ের উপর পা তুলে ককটেল খেতে লাগলো। শুভ রুমে ঢুকে দরজা লক করে শার্টের বোতাম একটা একটা করে খুলতে খুলতে ছন্দর দিকে এগোতে এগোতে বলল, বেবি, তোমার নামটা বললে না, এখন নাম না জেনে আদর শুরু করবো? অফ কোর্স নট বেবি, বিকজ নামটা তো তুমি জানবে, কিন্তু তার আগে আমাকে বুঝতে দাও তুমি এই আগুনে পোড়ার ক্ষমতা রাখো কি না। মানে কি বলতে চাচ্ছ? ও, ছন্দ বেডের সাইডে কর্নার থেকে একটা বিয়ারের বোতল বের করে শুভর সামনে আনে। মানেটা হলো এই যে দেখছো না বিয়ারের বোতলটা, এই পুরোটা বিয়ার যদি তুমি খেয়ে শেষ করতে পারো তাহলেই আমি বুঝতে পারবো তোমার ক্ষমতা আছে কি না নেই। ওই সামান্য এক বোতল বিয়ার খেয়ে আমাকে প্রভু দিতে হবে, তাই তো? ইয়েস। ওকে ফাইন, শুভ বিয়ারের বোতলে ছিপ খুলে পুরো বিয়ারটা খেয়ে নিল। অল ডান বেবি। আমাকে টাচ করার শখ এবার তোর মেটাবো কুত্তার বাচ্চা। ছন্দ খালি বিয়ারের বোতলটা শুভর হাত থেকে নিয়ে সজোরে শুভর মাথায় বাড়ি মারে। মুহূর্তে শুভর মাথা ফেটে গেল, গল গল করে রক্ত বের হতে থাকে। শুভ ড্রিঙ্কস করার কারণে নিজের ব্যালেন্স রাখতে পারে না, সেন্সলেস হয়ে পড়ে যায়। ছন্দ শুভর দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দেয়। বন্যা মামুনি, ছন্দ কোথায়? আন্টি ও লাঞ্চ করে বেরিয়েছে। বেরিয়েছে তা তো তোমাকে দেখেই বুঝতে পারছি, কিন্তু মেয়েটা কোথায় গেল? চারিদিক আমার শত্রুরা ওত পেতে থাকে, কখন আমার ক্ষতি করবে। সামনে ইলেকশন, এখন যদি ওরা আমাকে টার্গেট করে ছন্দের ক্ষতি করে তাহলে কি হবে বুঝতে পারছো? রেগে বলতে লাগলেন মিসেস সাদিয়া। কি যে বলেন আন্টি, ছন্দের কেউ ক্ষতি করবে? হুঁ, যে ক্ষতি করতে আসবে তাকে কে বাঁচায় তার নেই ঠিক, আর আসবে ছন্দের ক্ষতি করতে। আন্টি, আপনি কিছু ভাববেন না, আমি ছন্দের খবর নিচ্ছি। তাই করো। মেয়েটাকে কতবার ফোন করলাম, একবারও কল রিসিভ করার প্রয়োজন করলো না। ওর ড্যাড এর জন্য দায়ী। মেয়েটাকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছে, কারোর কোনো কথাই শোনে না মেয়েটা। রেগে ফোঁস করতে করতে মিসেস সাদিয়া চলে গেলেন। বজাত মেয়ে, একবার কলটা রিসিভ কর, তারপর দেখ তোর কি ভাববে। ক্লাস নেই, আমি তোর জন্য আন্টি বক বক শুনতে হলো। বর্ণা লাগাতার ছন্দকে কল করে যাচ্ছে, কিন্তু ছন্দ প্রতিবার কল কেটে দিচ্ছে। দেখছো মাইয়ার কত বড় সাহস, আমার কল কাইটটা দেয়। শালি, আজ তোরে হাতের কাছে পাই, তারপর দেখিস কি অবস্থা করি তোর। বন্যা মনে মনে একরাশ বকা দিতে থাকে ছন্দকে। ঠিক সেই সময় বন্যার ফোনে টুং করে একটা শব্দ হয়। বন্যা ফোনে তাকে দেখে ছন্দর মেসেজ। আমাকে মনে মনে আর না বকে তোর বাড়িতে চলে আয়, আমি এখানেই আছি। আর খবরদার আমার ওই হিটলার মম যেন জানতে না পারে আমি তোদের বাড়িতে। বন্যা মিসেস সাদিয়ার মতো রেগে ফুসফুস করতে করতে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। স্যার, ডিএসপি স্যার আপনাকে তার কেবিনে ডেকেছে। আপনি যান, আমি আসছি। জি স্যার। বর্ণ বুঝতে পারে ডিএসপি স্যার কেন তাকে রাখছেন। বর্ণ সোজা গিয়ে ডিএসপি স্যারের কেবিনে নক করেন। কামিং মিস্টার আয়ান। স্যারকে সেলুট করে বর্ণ। মিস্টার আয়ান, আপনাকে আজ যে কাজটার দায়িত্ব দেওয়া হয়েছে তার রিপোর্ট আমাকে মেল করে দিবেন, কারণ আমি 3 মাসের জন্য দিল্লি যাচ্ছি একটা র্যাকেটকে টেস্ট করার জন্য। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে রিপোর্ট করব। আমি জানি আয়ান, তুমি পারবে। পুলিশের মান সম্মান এখন তোমার হাতে। সাংবাদিকরা প্রত্যেকটা নিউজে পুলিশের ব্যর্থতার নিউজ করেছে। সাধারণ জনগণ তো আর আমাদের ভরসা করবে না। উপর মহল থেকে চাপ আসছে খুনিকে ধরার জন্য। বুঝতে পারছো,
কতটা চাপের ভিতরে আছি আমি। স্যার, আপনি চিন্তা করবেন না। আমি কিছুতেই আপনাদের ডিপার্টমেন্টের মাথা হ্যাট করব না। আমি নিজেই খুনিকে ধরব আর প্রমাণ করব পুলিশ কোনো অকর্মা নয়। থ্যাংক ইউ সো মাচ আয়ান, এখন নিশ্চিন্তে দিল্লি যেতে পারবো। স্যার, এখন আমি আসি। বর্ণা সেলেক্ট করে কেবিন থেকে বেরিয়ে গেল। স্যার আপনি সত্যি কি ওই সিরিয়াল খুনিকে ধরতে পারবেন? ধরতে তো আমাকেও হবে মিস্টার মুরাদ। কিন্তু কি করে? খুনি তো কোনো ক্লু ছেড়ে যায়নি, আর ওই ডেড বডিতে তা কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, তাহলে কি করে? বাকিটা বলতে না দিয়ে বর্ণা বলে উঠল। মিস্টার মুরাদ, ফিঙ্গারপ্রিন্ট না পাওয়া গেলেও একটা বিষয় ক্লিয়ার, খুনি সব ভিকটিমদের এক স্টাইলে মার্ডার করছে। একইভাবে বডি টুকরো টুকরো করা, চোখ তুলে নেওয়া, জিভ কেটে ফেলা, মুখের চামড়া টেনে তুলে ফেলা। আর বাকিটা বর্ণকে বলতে না দিয়ে মুরাদ বলে উঠল। স্যার প্লিজ থামুন, আমি আর শুনতে পাচ্ছি না, আমার গা গুলিয়ে যাচ্ছে। বলতে না বলতেই মুরাদ দৌড়ে ওয়াশরুমে চলে যায়। মুরাদকে এভাবে যেতে দেখে বর্ণ বলে ওঠে। যাক বাবা, এটা কি হলো? একজন পুলিশ অফিসার হয়ে মার্ডারের বিবরণ শুনে গা গোলানো এটা সত্যি অপ্রত্যাশিত ব্যাপার। বর্ণ ডিউটি শেষ করে কেবিন থেকে বেরিয়ে যেতে নিলে হাবিলদার এসে হাজির হয়। স্যার আপনার নামে একটা পার্সেল আসছে। টেবিলে রাখো। হাবিলদার টেবিলের উপর পার্সটা রেখে দিয়ে বেরিয়ে যায়। বর্ণ পার্সটা খুলে একটার পর একটা বক্স পায়। বর্ণ ভাবে কেউ ফাজলামি করেছে, তাই বর্ণ বিরক্ত হয়ে পার্সটা মাটিতে ছুঁড়ে মারে। মাটি ছুঁড়ে মারার পর বর্ণ খেয়াল করে বক্স থেকে একটা চিরকুট বেরিয়ে আসে। বর্ণ চিরকুটটা হাতে নেয়। কি আছে এই চিরকুটে? দেখতে হবে আমাকে। বর্ণ চিরকুটটা খুলে যা দেখলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না বর্ণ। ক্লাস যে তার পরিবর্তে খুন করার আগে কুলু পাঠাবে এরকম ধারণা বর্ণ কখনোই করেনি। চিরকুটে লেখা। তো মিস্টার অফিসার, আমাকে ধরার জন্য এত আয়োজন? এতটাও সারপ্রাইজ হবেন না যাতে হুঁশ হারিয়ে ফেলেন। যাই হোক, আমাকে ধরার জন্য আপনাকে একটা ক্লু দিচ্ছি। আমার নেক্সট টার্গেট শুভ। নিন, ক্লু দিয়ে দিলাম। এখন আমার থেকে বাঁচিয়ে দেখান। বেস্ট অফ লাক। স্যার আপনি এখনো যাননি? না, যাইনি, তবে এখন যাব। চিরকুটটি লুকিয়ে বলল বর্ণ। ওকে স্যার, তাহলে আমি ড্রাইভারকে গাড়ি বার করতে বলি। না, তার কোনো প্রয়োজন নেই, আমার বাইক আছে সাথে। ওকে স্যার। বর্ণ চিরকুটের সাথে নিয়ে বেরিয়ে পড়ল। কে এই খুনি যে আমাকে ওপেন চ্যালেঞ্জ করার সাহস করে? খুঁজে তো আমাকে বের করতেই হবে, কিন্তু তার আগে শুভকে খুঁজতে হবে। কে এই শুভ, আর একে কোথায় পাবো? বর্ণ ধারা থেকে বেরিয়ে চিরকুটটা বের করে আবার পড়তে লাগলো, যদি কোনো কুলু পায় এই আশায়। কিন্তু আফসোস, এবারও বর্ণ কোনো কুলু পেল না। নিরাশ হয়ে বাড়িতে ফিরে আসে বর্ণ। ছন্দের বাচ্চি, তুই আমাকে এত খাটাস কেন বলতো? একবার এ বাড়ি তো একবার ও বাড়ি করতে করতে তো আমি শেষ হয়ে গেলাম। ডাক ফুলে বলতে লাগলো বন্যা। বন্যা বেবি, তুই কেন শেষ হবি? শেষ হোক তোর শত্রু, কিন্তু আমি অন্য কথা ভাবছি। চিন্তিত হওয়ার নাটক করে বলতে লাগলো ছন্দ। কি কথা ভাবছিস তুই? ভাবছি তুই যদি শেষ হয়ে যাস তাহলে তো কাব্যজিজু বিধবা হয়ে যাবে, আর আমার আবার তার কষ্ট সহ্য হয় না। মানে তুই কি বলতে চাইছিস ছন্দ? মানে হচ্ছে আমি তার শালি, মানে আধা ঘরোয়ালি থেকে ফুল ঘরোয়ালি হয়ে যাব। কি তবে রে, হয়েছি তোর ফুল ঘরওয়ালি। বন্যা ছন্দকে মারার জন্য ছুটছে ছন্দের পিছু পিছু, কিন্তু কোনোভাবেই ছন্দকে ধরতেই পারছে না। তারপর আর ছন্দ বন্যাকে দৌড় করিয়ে বিষের মজা পাচ্ছে। ছন্দ দৌড়াতে দৌড়াতে কার্পেটে পা বেঁধে পড়ে যেতে নিলে বর্ণ ছন্দকে ধরে ফেলে। ছন্দ ভয়ে চোখ বন্ধ করে ফেলে। এইদিকে ছন্দকে এভাবে ছুটতে দেখে বর্ণের মেজাজ যেন আরও খারাপ হয়ে গেল। ছন্দের দিকে তাকিয়ে দাঁত মুখ খিঁচে ছন্দের কোমর জড়িয়ে ধরল। সাথে সাথেই ছন্দ নিচে পড়ে গেল। ছন্দ নিচে পড়ে যাওয়ার সাথে সাথে চোখ মেরে তাকিয়ে দেখে বর্ণ রাগের লোক নিয়ে তাকিয়ে ওর দিকে। এদিকে কোমর হাড় যে ভেঙে গেছে কয়েকটা, তার ছন্দ বেশ টের পেয়েছে। কিন্তু বর্ণ যে ওকে এভাবে ছেড়ে দিবে তা ছন্দ এক মুহূর্তের জন্য ভাবতেই পারেনি। কি হলো পেতনির নানি, এখনো এখানে বসে আছিস? উঠবি নাকি তুলে একটা আচার মারবো? এত বড় মেয়ে হয়ে ধেই ধেই করে দৌড়ে বেড়ানো হচ্ছে। যেখানে বিয়ে করে বাচ্চা কাচ্চা সামলাবে তা না। মামনিকে বলছি তোকে যেন এবার সত্যি সত্যি বিয়ে দিয়ে বিদায় করে দেয়।
খনির কোনো ট্রাস্টগুলো না পেয়ে সেই রাগ সব ছন্দের উপর ছেড়ে দিল বর্ণ। বর্ণের প্রত্যেকটা কথা দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল ছন্দ। ছন্দের কাছে বর্ণের বলা প্রত্যেকটা কথা জবাব আছে, কিন্তু আজ কেন জানি ছন্দ চুপ থাকতে পছন্দ করলো। বর্ণ বকা দিয়ে গট গট করে হেঁটে নিজের রুমে চলে যায়। বর্ণা এতক্ষণ ছাইড়ে দাঁড়িয়ে বর্ণের কথাগুলো শুনছিল। বর্ণা চলে যেতেই বর্ণা ছুটে এসে ছন্দকে ধরতে গেলে ছন্দ বন্যার হাত সরিয়ে দিয়ে নিজে নিজে উঠে চেষ্টা করে। বর্ণা যতবার ছন্দকে সাহায্য করতে চাইছে ততবার ছন্দ বন্যাকে চোখ গরম করে থামিয়ে দিয়েছে। ছন্দ অনেক কষ্ট করে নিজেকে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে হেঁটে যেতে লাগলো। ছন্দু, বাইরে কোথায় যাচ্ছিস এই ব্যথা নিয়ে? আমি আমার বাড়িতে যাচ্ছি বন্যা, তুই চিন্তা করিস না, আমি ঠিক আছি। সন্ধ্যের দু চোখে পানি টলমল করছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হয়ে ঝরে পড়বে। সন্ধ্যের প্রচণ্ড কষ্ট হচ্ছে, পরে যাওয়ার জন্য নয়, বরের কথাগুলো শুনে। সন্ধ্যা মনে মনে প্রতিজ্ঞা করলো ও কখনো আর এই বাড়িতে পাও রাখবে না। আর যদি পা রাখে তাহলে বর্ণ নিজে হাত ধরে নিজের স্ত্রী করে নিয়ে আসবে, সেদিনে ছন্দ এই বাড়িতে পা রাখবে। ছন্দের প্রতিজ্ঞার মুহূর্তে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ছন্দকে করে তুলে নিল বর্ণ। কি হচ্ছেটা কি বন্য ভাইয়া, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? সরি রে মন পাখি, রুমে গিয়ে আমি রিয়ালাইজ করলাম রাগের মাথায় তোর সাথে আমি কি করে ফেলেছি। আমি বাইরের রাগটা তোর উপর ঝেড়ে ফেলার জন্য তুই এতটা কষ্ট পেলি, তোর কোমরে লাগলো। হাই অ্যাম সরি, হাই অ্যাম রিয়েলি সরি মন পাখি। কোথায় নিয়ে যাচ্ছি গেলেই দেখতে পাবি। আমার কোনো ইচ্ছে নেই দেখার, আমাকে নিচে নামিয়ে দাও, আমি বাড়ি যাব। নামার জন্য মুচড়ামুচড়ি করতে লাগলাম যাতে আমাকে নিচে নামিয়ে দেয়। ছন্দ, বেশি বাড়াবাড়ি করছিস কিন্তু। আর একবারের জন্য যদি তুই মোড়ামুড়ি করস তো আমি সিঁড়ি থেকে তোকে ফেলে দেব। ছেড়ে দেওয়ার ভান করলাম মন পাখিকে ভয় দেখানোর জন্য, আর সাথে সাথে মন পাখি আমার গলা শক্ত করে জড়িয়ে ধরল। হাই হাই, এই আনরোমান্টিক ব্যাটা দেখি আমারে সত্যি সত্যি ফেলে দিতেছি। কই সরি টরি বইলা কান ধরবো, খেতে না কইয়া কোলে লইয়া যাই কেন রে। বর্ণ ছন্দকে নিয়ে নিজের রুমে এনে বেডে শুয়ে দিয়ে স্প্রে নিয়ে আসে। ওই পেতনির নানি উপর হয়ে শুয়ে পড়, আমি তোর কোমরে স্প্রে করে দিচ্ছি। কি মানে, তুই স্প্রে করবি? আমি করব। এখন কথা কম বলে উপর হয়ে শুয়ে পড়, আমি স্প্রেটা করে দিচ্ছি, তাহলে তোর ব্যথাটা কম হয়ে যাবে। না, কোনো প্রয়োজন নেই, আমাকে দে, আমি নিজেরটা নিজে করে নিব। ছন্দের বারবার না বলা শুনে বর্ণের ভীষণ রাগ হচ্ছে। বর্ণ ছন্দকে ধাক্কা মারে, ছন্দকে বেরিয়ে শুয়ে পড়তেই বর্ণ ছন্দকে ওপর করে দিয়ে ইস্কা সরিয়ে স্প্রে মেরে দেয়। ছন্দ তখন কিছু বলতে গিয়েও বলতে পারলো না, এমনিতেই কবরে ব্যথা, তার উপর বর্ণের ধাক্কা সামলাতে সময় লাগলো ছন্দর। আমি জানি মন পাখি, আমাকে নিয়ে তোর হাজার অভিযোগ তোর মনে, বাট ট্রাস্ট মি, আমি নিরুপায়। আমি প্রতিজ্ঞাবদ্ধ কারোর কাছে, যতদিন না সেই প্রতিজ্ঞা পূর্ণ হচ্ছে ততদিন তোকে এরকম কষ্ট পেতে হবে। তবে তোর কষ্টটা আমি ফিল করতে পারছি, কিন্তু তুই কি এখনো বুঝতে পেরেছিস তুই আমার জীবনে কি, তোর স্থানটা কোথায়? এখনই বুকের বাপাসটা ধরে বর্ণ বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। ছন্দ বেড থেকে উঠে বসে গালে হাত দিয়ে বসে আছে। অন্যদিকে বর্ণা ছন্দের দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে, যেটা ছন্দের একটু ভালো লাগছে না। ছন্দ মাঝে মাঝে বর্ণকে বুঝতেই পারে না। ছন্দ যেন খোলা নীল আকাশ, যেখানে কখনো কখনো সাদা মেঘের ঘন ঘাটা, আবার কখনো আধার কালো মেঘের ঘন ঘাটা লেগেই থাকে, কখনো রোদ, আবার কখনো ছায়া। পুরোটাই অদ্ভুত লাগে ছন্দর কাছে বর্ণকে। তাই তো আজও মনের কথা বর্ণকে খুলে বলতেই পারলো না। কি ভাবছিস ভাবি? তেমন কি? কি বলে ডাকলি আমাকে তুই? কি বলে ডাকবো? ছন্দ বলে রেখেছি। না, তুই আমার নাম ধরে ডাকিসনি, ভাবি বলেছিস। নেকু, যখন শুনেছিস ভাবি বলে ডেকেছি তখন কেন আবার শুনতে চাইছিস? ছন্দ আর কথা পারল না, চুপচাপ বেড থেকে নেমে ধীরে ধীরে বর্ণার রুমে এসে এক সেট ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। বাবা, ছন্দের আবার কি হলো? আমার কথার পাল্টা জবাব না দিয়ে এভাবে চলে গেল।
ছাদে এসে একটা সিগারেট ফুঁকে যাচ্ছে। এক প্যাকেট ইতিমধ্যে শেষ করে অর্ডার প্যাকেটে হাত দিল। বড় যতবার করে চাইছে ছন্দের থেকে দূরে সরে যাওয়ায় ঠিক ততবারে কেন জানি চুমুকের মতো আকর্ষণ করে নিজের দিকে টেনে নিচ্ছে তার মন পাখি। 21 বছরের ভালোবাসাকে নিজের থেকে দূরে সরানো যে কতটা কষ্টের সেটা হয়তো যারা ভালোবাসা হারিয়েছে তারাই বুঝতে পারবে। বন্যা তার রুমে এসে ছন্দকে না পেয়ে পুরো বাড়ি খুঁজে না পেয়ে ছাদে এসে দেখে বর্ণকে সিগারেট খেতে। বন্যা এক প্রকার শকড হয়ে যায় বর্ণকে এইভাবে দেখে। বন্যা পিছন থেকে বর্ণের কাঁধে হাত রাখতেই বর্ণ পিছু ফিরে তাকায়, দেখে বন্যা বর্ণকে দেখে আটকে ওঠে। বর্ণের দু চোখ যেন রক্ত জবার মতো লাল হয়ে আছে। বর্ণা কিছুতেই বুঝে উঠতে পারছে না তার ভাইয়ের এত কষ্টের কারণ। বর্ণ এক নজর বন্যার দিকে তাকিয়ে আবার আকাশের দিকে তাকিয়ে বলে, বন্যা, আজ আমি তোর কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। সময় হলেই তুই তোর সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। ভাই, আমি তো ওকে কোনো প্রশ্ন করতে এখানে আসিনি। এখানে এসেছি ছন্দকে খুঁজতে। ছন্দকে খুঁজতে মানে? ও তো আমার রুমে ছিল। হ্যাঁ ছিল, কিন্তু ও আমার রুমে চলে যাওয়ায় আমি পিছু পিছু যাবার আগে কাব্যের কল আসে। বুঝলাম। মেবি আমার উপর রাগ করে চলে গেছে। হবে হয়তো, কিন্তু ভাইয়া ওর কোমরে যে চোট পেয়েছে তা নিয়ে এতটা দূরে কি করে যাবে? হো শিট, আমি দেখছি বন্যা। বর্ণ দৌড়ে নিচে চলে যায় ছন্দকে খুঁজতে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? একটা মোটা লোহার রড আগুনে পোড়াচ্ছে ছন্দ। তার সাথে ঠোঁটে মিষ্টি একটা হাসি দিয়ে তাকিয়ে আছে শুভর দিকে। ভীত চোখে শুভ তাকিয়ে আছে ছন্দর দিকে। হাত মুখ পা বাঁধা থাকায় শুভ চাইলেও কিছু বলতে পারছে না, শুধুমাত্র অসহায় চোখে তাকিয়ে আছে ছন্দর দিকে। লোহার রডটা আগুনের শিখার মতো লাল টকটকে আকার ধারণ করতেই ছন্দ হাতে লম্বার সাথে কাপড় পেঁচিয়ে রডটা নিয়ে ছন্দ শুভর হাতে চেপে ধরল। হাত পা মুখ বাঁধা থাকায় শুভ চিৎকার করতে না পেরে যন্ত্রণায় ছটফট করতে করতে জ্ঞান হারায়। গরম লোহাটা হাত থেকে তুলে উঠিয়ে ফেলে এক জায়গায় পানি এনে ছুঁড়ে মারে শুভর মুখে। থরপড়িয়ে উঠে শুভ। গরম উত্তাপ লোহার সাথে হাতের মাংস উঠে আসায় হাত অবশ হয়ে আসে শুভর। ছন্দ শুভর মুখের বাঁধন খুলে দিয়ে মুখে পানি ঢেলে দেয়। এই যে শুভ বেবি, ছুবে না আমাকে। দেখো তোমার জন্য কত কষ্ট করে এরকম ফাঁকা জায়গা ম্যানেজ করেছি বেবি। কি হলো, এসো এসো আমার কাছে। না না, আমি তো মাকে ছুবো না, দূরে থাকো আমার থেকে। নো বেবি, এখনই কথা বললে তো চলবে না। আমি যদি তোমার কাছে না আসি তাহলে তোমায় মুক্ত করবে কে বলো? সত্যি আমাকে মুক্ত করে দেবে? হ্যাঁ দিব। ছন্দ ধীরে পায়ে শুভর দিকে এগিয়ে আসে। শুভর চুলের মুঠি ধরে দাঁতের দাঁত চেপে বলে, বেবি, সময় হয়েছে তো তোমাকে মুক্ত করে দেওয়ার, কিন্তু পারছি না। কেন জানো? কারণটা হলো পুলিশ অফিসার আয়ান চৌধুরী বর্ণের জন্য। কেন জানো বেবি? কারণটা হলো মিস্টার আয়ানকে আমি ওপেন চ্যালেঞ্জ করেছি তোমাকে বাঁচানোর আর আমাকে ধরার, কিন্তু আফসোস অফিসার এখনও আমাকে ট্রেসই করতে পারলো না। আর আমার হাতে সময় নেই, তোমাকে যে এখন মরতেই হবে বেবি। অসহায় ভঙ্গি করে বলল ছন্দ। ছন্দের কথা শুনে শুভ আটকে উঠল। আমাকে কেন মারবে? আমার অপরাধটা কি? অপরাধ? কি অপরাধ করেছিস জানতে চাস? ওয়েট ওয়েট। ছন্দ গোডাউন থেকে বের হয়ে 2 মিনিট পর হাতে একটা ফাইল আর ট্যাপ নিয়ে আসে। নে দেখ তোর অপরাধ লিস্ট। ছন্দ ফাইল খুলে শুভর সামনে কাগজগুলো মেরে ধরল। শুভ কাগজগুলো দেখে অটোমেটিক শুভর মুখ হা হয়ে গেল। শুভ ভাবতেও পারছে না ওর করা সব পাপ কাজ আজ এমনিভাবেই সামনে লিস্ট ধরা পড়বে। অন্যদিকে ছন্দ ট্যাবে একটা ভিডিও ওপেন করে ট্যাবটি শুভর দিকে ধরে। শুভ নিজের চোখে নিজের করা পাপ কাজগুলো দেখছে, কিভাবে কি নিষ্পাপ মেয়েগুলোকে সে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে মার্ডার করে। শুভর হাত পা কাঁপছে, শুভর পা কাঁপছে। অন্যদিকে ছন্দ ট্যাপ আর ফাইল রেখে অস্ত্র বাঁচতে লাগলো। ছন্দ একটা ছোট ছুরি দিয়ে শুভর শরীরের বিভিন্ন অংশ কেটে মরিচের গুঁড়ার সাথে লবণ মিশিয়ে লাগিয়ে দিল। শুভ কাটা মুরগির মতো চটপট করতে লাগলো। এটা দেখে ছন্দর মুখে তৃপ্তি হাসি ফুটে উঠল।
শুভ বেবি, আচার নয় সময় একটু বাড়িয়ে দিলাম তোমার মৃত্যুর। দেখি অফিসার তোমাকে বাঁচাতে পারে কি না। ছন্দ হাসতে হাসতে শুভর মুখ বেঁধে দিয়ে শুভর ঘাড়ে একটা ইঞ্জেকশন পুশ করে দিয়ে ছন্দ বেরিয়ে যায়। পুরো বাড়ি চেক করে ছন্দকে না পেয়ে বর্ণ ছন্দের মমের কাছে ছন্দের কথা জিজ্ঞাসা করে। আন্টি, ছন্দ কোথায়? কেন? ছন্দ তো তোমাদের বাড়িতে। মিসেস চৌধুরী তো আমাকে ফোন করে জানিয়ে দেয় যাতে আমি টেনশন না করি। হ্যাঁ আন্টি, গিয়েছিল, কিন্তু 2 ঘন্টা হলো কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে আসে। হোয়াট? এই মেয়েটাকে নিয়ে আর পারছি না বাবা। যেখানে যাবে সেখানকার মানুষকে টেনশনে ফেলবে। আজ আসুক ওর ড্যাড, এবার ওকে বিয়ে দিয়ে যদি না তাড়িয়েছি তো আমি ছন্দের মা নই। মিস সাদিয়ার মুখে ছন্দের বিয়ের কথা শুনে বর্ণের কথাগুলো যেন গলায় আটকে গেল। বিয়ে? হ্যাঁ, বিয়ে। আমাদের পার্টিতে নতুন জয়েন করেছে ছেলেটি, নাম মেঘাদ্র রহমান রোদ। ভীষণ ইন্টেলিজেন্ট, ফিউচার খুব ব্রাইট। তাই আমি ভেবে নিয়েছি ছন্দের সাথে রোদের বিয়েটা দেব। কার বিয়ে? কার সাথে দেওয়ার কথা হচ্ছে এখানে? মিসেস সাদিয়ার কথা শেষ হতে পিছু থেকে ছন্দের গলা শুনে বর্ণ আর মিসেস সাদিয়া তাকায়। দেখে ছন্দ। কোথায় গিয়েছিলে ছন্দ? বর্ণদের বাড়ি থেকে না বলে বের হয়ে কেন গিয়েছিলে? এটা কোন ধরনের ম্যানার্স? ওহ মম, প্লিজ, এখন তোমার লেকচার শোনার জন্য এখানে দাঁড়িয়ে নেই আমি। আর একটা কথা, বর্ণের দিকে আর চোখে তাকিয়ে বলে, লিসেন মম, আমি যথেষ্ট বড় হয়েছি আর ছোটটি নেই যে যেখানে যাব তোমাদের বলে যাব। এরকম এক্সপ্লেনেশন আমার কাছে করো না প্লিজ। তুমি তোমার পলিটিক্যাল লাইফ নিয়ে থাকো, আমার লাইফে ইন্টারফেয়ার করতে এসো না। ছন্দ, ভুলে যেও না আমি তোমার মা হই। চাইলে কি আর তা ভোলা যায়? ছন্দের কথায় বর্ণের কোনো কথাই বলল না। আর ছন্দের বর্ণের দিকে না তাকিয়ে গটগট করে হেঁটে উপরে নিজের রুমের দিকে চলে গেল। গিয়ে দরজা লক করে দিল। জাস্ট সি বর্ণ, মেয়েটা কতটা উগ্র হয়েছে দেখতে পারছো? সব হয়েছে ও ড্যাডের আহ্লাদ পেয়ে। মেয়েটাকে তো এবার বিয়ে দিতেই হবে। ওকে আন্টি, তাহলে আজ আমি আসি। সন্ধ্যের রাগ পড়লে না হয় পরে আবার আসবো। একদম নয়। আজাদ ভাই কিছুক্ষণের মধ্যে এ বাড়িতে এসে পড়বে রোদকে নিয়ে, আর ছন্দের ড্যাডও এসে পড়বে। তুমি রোদের সাথে আলাপ করে রাতে ডিনার সেরে তারপর যাবে, ওকে? আমি বন্যাকেও আসতে বলছি কল করে। বর্ণ আর কথা না বাড়িয়ে জি বলে গেস্ট রুমের দিকে চলে গেল। ছোটবেলা থেকেই বন্যা এই বাড়িতে আসলে ছন্দের সাথে ওর রুমে থাকতো, আর বর্ণের জন্য আলাদা গেস্ট রুম ফিক্সড করা থাকতো। যখনই এই বাড়িতে আসতো ওর রুমে বর্ণের রেস্ট করতো। আজও তার ব্যতিক্রম হলো না। আচ্ছা আন্টি, সত্যি ওই রোদের সাথে ছন্দের বিয়ে দিয়ে দিবে? তাহলে আমার কি হবে? আমিও যে ওকে বড্ড ভালোবাসি। ও যে আমার হৃদস্পন্দন। যদি স্পন্দন হারিয়ে যায় তাহলে আমি বাঁচব কি করে? অন্য কেউ আমার ছন্দকে ছুবে আদর করবে, অন্যের বুকে মাথা রেখে ঘুমাবে আমার ছন্দ? না, আর ভাবতে পারছি না আমি। মাথা চেপে ধরে, ছন্দ অন্য কারোর হবে না, ও শুধু এই বর্ণের হবে। আমি ওকে জানাবো আমার অনুভূতির কথা, পদে পদে বোঝাবো আমার অনুভূতি, কিন্তু সেই প্রতিজ্ঞা কি করে ভেঙে ফেলি আমি? যাই হোক, ছন্দ শুধু আমার, শুধু আমার। ওকে পেতে যদি আমাকে আমার রক্ত দিতে হয় তাহলে আমি তাতেও রাজি। সেই রক্তে ডুবিয়ে রক্ত গোলাপ দিয়ে আমার ভালোবাসার জানান দেব ছন্দকে। বর্ণের সব ভুলে শুধু ছন্দের কথাই ভেবে যাচ্ছে। অন্যদিকে মিসেস সাদিয়া বন্যাকে কল করে ওর উঠবি আর ওকে আজ রাতে ডিনারে ইনভাইট করে। বন্যা কাব্যর সাথে থাকায় একসাথে চলে আসে। বন্যা কাব্যকে নিয়ে বাড়িতে এসে কাউকে না পেয়ে বন্যা কাব্যকে ওর ভাইয়ের যে গেস্ট রুম আছে সেই রুমে পাঠিয়ে দিয়ে ছন্দার রুমে লক করে। বেবি, দরজা লক করে রেখেছিস কেন? ওপেন দ্য ডোর বেবি। ছন্দ বন্যার আওয়াজ পেয়ে দরজা খুলে দিয়ে ভেজা চুলগুলো মুছতে থাকে। বন্যার ভিতরে ঢুকে ছন্দকে টাওয়ালে পেঁচিয়ে থাকতে দেখে বুঝতে পারে ছন্দ শাওয়ার দিয়ে বেরিয়ে এসেছে। তুই না আগে একবার শাওয়ার নিয়েছিস, তাহলে এখন কেন আবার শাওয়ার নিতে গেলি? কি যে বলিস না, তোর ভাইয়ের সাথে একান্ত সময় কাটালে তোর শাওয়ার নিতেই হবে, এটা বুঝি তুই জানিস না? ছন্দর লাগাম ছাড়া কথা শুনে বন্যার চোখ দুটো প্রায় বেরিয়ে আসার উপক্রম। ছন্দ বন্যার অবস্থা দেখে হাসতে হাসতে বলল, আই ওয়াজ জাস্ট জোকিং ইয়ার। ফাইজলামি, আমার এক্ষুনি জান বেরিয়ে যাচ্ছিল। যাই হোক,
চেঞ্জ করে নে, কাব্যের সাথে মিট করবি তো। জিজু এসেছে। ইয়া বেবি, তাই ছটপট রেডি হয়ে নে। জাস্ট 2 মিনিটস বেবি। ছন্দ যেন কি মনে করে হালকা আকাশি রঙের একটা জর্জেটের শাড়ি পরে ভিজে চুলগুলো ছেড়ে দিল। ওয়াও ছন্দ, তোকে তো অসম্ভব সুন্দর লাগছে, মনে হচ্ছে নীল পরি। হালকা মেকআপ করে নে দোস্ত। ধুর, এখন মেকআপ করতে ইচ্ছেই করছে না। চল জিজুর সাথে দেখা করে আসি। ছন্দ বন্যার সাথে কথা বলতে বলতে ছন্দ শাড়িতে পা বেঁধে পড়ে যেতে দিল, কিন্তু কেউ একজন ছন্দকে ধরে ফেলল। ছন্দ বন্যার সাথে কথা বলতে বলতে ছন্দ শাড়িতে পা বেঁধে পড়ে যেতে নিলে হঠাৎ কেউ একজন ছন্দকে ধরে ফেলে। ছন্দ চোখ মেলে তাকিয়ে দেখে অবাক হয়ে যায়, দ্রুত নিজেকে সামলে দাঁড়িয়ে সরে দাঁড়ায়। হে মিস, আর ইউ অলরাইট? ইয়া, আই এম ওকে। ছন্দ বেবি, ঠিক আছিস তুই? লাগেনি তো তোর? না লাগেনি। বাই দ্য ওয়ে, হু আর ইউ? রোদের দিকে তাকিয়ে। রোদ উত্তর দেওয়ার আগেই মিসেস সাদিয়া বলে বসে। চন্দ্রমামনি, ওর নাম মেঘাদ্র চৌধুরী রোদ। তোমার মতো একজন পলিটিশিয়ান, তাই তো? তাই। রোদ বাবা, ও আমার একমাত্র মেয়ে সুভা জাহান চন্দ, অনার্স 2য় বর্ষে পড়ছে। আরও বন্যা, আজাদ ভাইয়ের মেয়ে। তুমি ওকে চিনবে মেবি। ও নাইস টু মিট ইউ। হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিয়ে বলল রোদ। ছন্দ রোদকে ইগনোর করে হাত না মিলিয়েই বলল মিটু। বলেই বোনের হাত ধরে গেস্ট রুমের দিকে এগিয়ে যায়। ছন্দের এমন বিহেভিয়ার দেখে মিসেস সাদিয়ার আগে কটমট করে তাকিয়ে ছন্দ চলে যাওয়া দেখছে। ম্যাম, রোদ বাবা, আমি পজিশনে তোমার জুনিয়র, তারপরও তুমি আমাকে এত রেসপেক্ট দিলে। তোমার ব্যস্ততার মাঝে আমার ইনভিটেশন এক্সপেক্ট করেছো, এসেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সি ম্যাম, এরকম বলবেন না। আপনি আমার জুনিয়র হলেও বয়সে আমার সিনিয়র। আপনাকে ডিসরেসপেক্ট কি করে করি? মিসেস সাদিয়া, এখানে না আসলে তো আমার হৃদস্পন্দনকে পেতাম না। যার খুঁজে এতদিন ছটফট করেছি, তাকে আজ 1 মাস 13 দিন পর তোমার দেখা পেলাম। এবার আর তোমাকে ছাড়ছি না। এই মেঘাদ্র চৌধুরী রোদের হতেই হবে। রোদ, তুমি সত্যিই খুব ভালো মনের মানুষ। তোমাকে না দেখলে, তোমার সাথে কাজ না করলে আমি হয়তো তোমাকে জানতেই পারতাম না। ম্যাম প্লিজ, আমাকে আর এভাবে লজ্জা দিবেন না। বসো বাবা, আমি তোমার জন্য নাস্তার ব্যবস্থা করছি। ম্যাম, আমি এখন কিছু খাবো না। আচ্ছা, তাহলে ছাদে তোমাদের জন্য আড্ডা দেওয়ার ব্যবস্থা করেছি। তুমি ছাদে চলে যাও, ওখানে ছন্দ আর ওদের বন্ধুদের পেয়ে যাবে। ওকে ম্যাম। ও হে শালিকা, তোমাকে দেখে আজ আমি ক্রাশ খেলাম। আজ শাড়ি পরে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। রিয়েলি জিজু? ইয়েস শালিকা, চলো শালিকা ছাদে চলো, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। কাব্যর কথা শুনে ছন্দ হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। অন্যদিকে বর্ণা রাগে ফুঁসতে লাগলো, আর বর্ণ সে তো মুগ্ধ হয়ে ছন্দের দিকেই তাকিয়ে আছে। ছন্দ আর চোখে বর্ণর দিকে তাকিয়ে কাব্যর হাত ধরে রুমের বাইরে যেতে নেয়। তখনই মিসেস সাদিয়া রুমে ঢুকে বলে, বর্ণ, কাব্য, ছন্দ, বন্যা, আজ আমাদের বাড়িতে একজন গেস্ট এসেছে। আশা করি তার কোনো অমর্যাদা তোমরা করবে না, তাকে এন্টারটেইন করবে। মম, তোমার গেস্ট, তুমি এন্টারটেনমেন্ট করো, আমাদের কেন বলছো? আহা ছন্দ, চুপ কর। আন্টি, তুমি চিন্তা করো না, আমরা রোদ ভাইয়াকে বোর হতে দেব না, এন্টারটেন করব। তুমি রোদ ভাইয়াকে ছাদে পাঠিয়ে দাও। ওকে, আমি পাঠিয়ে দিচ্ছি, তোমরা দ্রুত চলে এসো। মিসেস সাদিয়া চলে যেতেই ছন্দ কপাল কুঁচকে বন্যার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, হোয়াট দ্য হেল? বন্যা, তুই ওই ছেলেটাকে ভাইয়াও বানিয়ে দিলি? আরে ইয়ার, ভাইয়াটা কি হ্যান্ডসাম দেখেছিস? তোর সাথে ভালো মানাবে, তাই ভাবছি তোর সাথে সেটিং করিয়ে দেব। আর তুই যদি একান্তই রাজি না থাকিস, তাহলে আমি নিজের জন্য সেটিং করিয়ে নেব। দাঁত কেলিয়ে বলল বন্যা। বর্ণার কথা শুনে বর্ণ কাব্য দুজনের চোখ মুখ রাগে লাল হয়ে গেছে। ছন্দ দুজনের মুখ দেখে বেশ মজা পাচ্ছে। ওদের আরেকটু জ্বালানোর জন্য ছন্দ বন্যার কথায় সায় দিয়ে বলল, ওহ বেবি, আমি রাজি হব না কেন? কি হ্যান্ডসাম দেখতে রোদ, তার উপর মমের মতো পলিটিশিয়ান। রাজি না হওয়ার কোনো কারণই নেই।
ছন্দের কথাগুলো আগুনে ঘি ঢালার মতো কাজ করলো বর্ণের মনে। বর্ণর আগে ফোঁস করতে করতে ছাদে চলে গেল। ছন্দ বর্ণা দুজনেই কাব্যর দিকে তাকিয়ে চোখ মেরে বর্ণার পিছু পিছু হাঁটতে লাগলো। কাব্য বাধ্য ছেলের মতো বর্ণার পিছু পিছু যেতে নিল। কাব্যর ফোন বেজে ওঠে। বর্ণ রেগে ছাদে উঠে এক কর্নারে দাঁড়িয়ে বিড়বিড় করতে লাগলো। অসভ্য মেয়ে, আমার ভালোবাসা চোখে পড়ে না। আর আজকের আশা দুদিনের ছোকরাকে এত ভালো লেগেছে যে প্রেম করতেও রাজি করাচ্ছি। আমার না বলা অনুভূতিগুলো যখন বুঝতে পারলি না, তখন আমার অনুভূতিগুলো তোকে পদে পদে বুঝিয়ে ছাড়বো। ইটস মাই প্রমিস। বর্ণ নিজের খেয়ালে এতটাই ব্যস্ত যে পাশে রোদ দাঁড়িয়ে আছে সেটা বর্ণ খেয়ালই করেনি। রোদ বর্ণের অ্যাটেনশন পাওয়ার জন্য খুক করে কেসে ওঠে। বর্ণ চমকে পাশে তাকিয়ে দেখে রোদকে বর্ণ চিনতে মোটেও ভুল হয় না, কারণ দেশের এত বড় পলিটিশিয়ান আবার বিজনেসম্যান, তাকে চিনতে একজন পুলিশ অফিসার কেন একজন সাধারণ মানুষকে চিনতেও ভুল হওয়ার কথা নয়। বর্ণ বুঝতে পারছে বর্ণা ছন্দ এই মেঘাগ্রত চৌধুরী রোদের কথাই বলছিল। বর্ণ নিজের রাগটাকে কন্ট্রোল করে হাসি মুখে রোদকে হ্যালো বলে। আপনাকে কোথায় যেন দেখেছি। দুদিন আগে আপনার একটা মিটিংয়ে আমাদের দেখা হয়েছিল। আমি যদি ভুল না হয়ে থাকি, আপনি আজাদ চৌধুরীর ছেলে এবং পুলিশ অফিসার। ইয়েস। ও মাই গড, রিয়েলি? বাট আই হ্যাভ এ কোশ্চেন। বলুন। আপনি রাজনীতিকে বেছে না নিয়ে এই জবটা কেন নিলেন? শখ থেকেই বলতে পারেন। বর্ণ রোদের কথার মাঝখানে ছন্দ বর্ণা এসে হাজির হয়। ভাইয়া ওপাশটায় চলো, আমরা আড্ডা দিই। আর আসার সময় ছন্দ গিটারটা নিয়ে এসেছে, আজ তোর গান শুনবো। বন্যা প্লিজ, আমার বলতে পারল না বর্ণ, তার আগেই রোদের দিকেই নজর পড়ল বর্ণের। রোদ একদিকে তাকিয়ে ছন্দর দিকেই তাকিয়ে আসে। এটা যেন বর্ণের সহ্য হচ্ছে না। হুট করে ছন্দের হাত টেনে ধরে নিয়ে গেল ছাদের এক কিনারে। সেখানে মিসেস সাদিয়া বসার জন্য খুব সুন্দর করে চেয়ারগুলো ছোট করে দিল আর মাঝখানে আগুন জ্বালিয়ে দিয়েছে। বর্ণ ছন্দকে চেয়ারে বসিয়ে তার পাশে চেয়ারে বসে। ছন্দ অবাক হয়ে যায় বর্ণের এমন বিহেভিয়ার দেখে, কিন্তু ঠিক তখনই রোদ এসে ছন্দের পাশে চেয়ারে বসে পড়ে, যেটা দেখে বর্ণের রাগ যেন আরও বেড়ে গেল। এর মাঝে মিসেস সাদিয়া কিছু স্ন্যাক্স আর কফি মেটকে দিয়ে পাঠিয়ে দেয়। বর্ণবাদের সবাই কফি খেতে খেতে কথা বলতে থাকে। বর্ণা ফান করে রোদকে জিজ্ঞাসা করে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, রোদ ভাই একটা কথা জানার ছিল। এতে মাইন্ড করার কিছু নেই, তুমি যা জানতে চাও তা জিজ্ঞাসা করতে পারো। ভাইয়া আপনার কি গার্লফ্রেন্ড আছে নাকি আপনি সিঙ্গেল? রোদ হেসে দিয়ে বলে, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ছন্দের দিকে তাকিয়ে বলল রোদ, যেটা বর্ণের চোখ এড়ায়নি। ওয়াও, তো ভাইয়া আপনি তো খুব ভালো গান করেন, তো আজ একটা গান হয়ে যাক। তুমি জানলে কি করে আমি গান করি? ভাইয়া আপনার হয়তো মনে নেই, তবে আমার মনে আছে 2 বছর আগে আপনার এক পারিবারিক পার্টিতে ড্যাড সহ আমাদের পুরো ফ্যামিলিকে ইনভাইট করেছিলেন। মম আর ভাইয়া বিজি থাকায় ড্যাড আর আমি গিয়েছিলাম। সেই দিন আপনি গান গেয়েছিলেন। ও মাই গড, তুমি সেই দিনের কথা মনে রেখেছো? হ্যাঁ। তবে আজ যে আমি গান গাইতে পারবো না, আমার গলাটা খারাপ হয়ে গেছে 2 দিন হলো। ও আচ্ছা। বন্যা, জিজু কোথায়? আমি কি জানি, দেখ হয়তো গাল ফুলিয়ে রুমে বসে আছে। উফ, বন্যা তুই না, আমি দেখছি জিজু কোথায়। ছন্দ উঠে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে কেউ ছন্দের মুখ চেপে ধরে রুমে নিয়ে যায়। ছন্দ কোনোভাবে হাত ছাড়িয়ে সামনে তাকিয়ে দেখে বন। তুই আমার মুখ চেপে ধরে এখানে নিয়ে এসেছিস কেন? রাগে গলায় বলতে লাগলো ছন্দ। বর্ণ কিছু না বলে এক হাত দিয়ে ছন্দের কোমর চেপে ধরে, অন্য হাতে ছন্দের এলোমেলো ভেজা চুলগুলো হাতের মুঠোয় নিয়ে ছন্দের ঠোঁট জোড়া নিজের ঠোঁটে আয়ত্তে নিয়ে ফেলে। এক মুহূর্তের জন্য ছন্দ স্ট্রোক হয়ে যায়। বর্ণা যে ওর সাথে এমন একটা কাজ করতে পারে তা ছন্দ কখনোই ভাবতে পারেনি। ছন্দ বর্ণাকে ধাক্কা দিয়ে সরাতে বেঁধে চেষ্টা করতে লাগলো, কিন্তু বর্ণ তার সব রাগ যেন কামড়ে পরিণত হচ্ছে। ছন্দ যখন
বর্ণকে এক চুলো সরাতে পারল না। আবার বর্ণের প্রথম কিট যখন কামড়ে পরিণত হলো তখন আর ছন্দ নিজের রাগকে দমিয়ে রাখতে পারল না। বর্ণর ঠোঁটে কামড় বসিয়ে দিয়ে ছন্দ বর্ণের পায়ে জোরে চাপ দিয়ে ধাক্কা মারে। বর্ণ এবার ব্যালেন্স না রাখতে পেরে ছিটকে পড়ে সোফার উপর। রাগে বর্ণের সারা শরীর যেন চলে যাচ্ছে। সেই রাগ নিয়ে ছন্দর দিকে তাকিয়ে আছে বর্ণ। ছন্দ বর্ণের কাটা ঠোঁটের দিকে তাকিয়ে বর্ণের দিকে এগোতে গিয়ে আবারও পিছিয়ে আসে। মনে মনে বলে, না ছন্দ, কন্ট্রোল ইউর সেলফ। বর্ণ যে তোকে ভালোবেসে ফেলেছে, তুই জিতে গেছিস তোর ভালোবাসার কাছে। কিন্তু এত বছর যে তোকে কষ্ট দিল তার প্রতিশোধ পাই টু পাই তোকে নিতে হবে। ভালোবাসার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে হবে। ছন্দ বর্ণকে ইগনোর করে নিজের রুমের গেস্ট রুমের দিকে এগোতেই শুনতে পায়। ছন্দ বর্ণকে ইগনোর করে নিজের রুম থেকে বেরিয়ে গেস্ট রুমের দিকে এগোতেই শুনতে পায় কাপড় গলা। নো 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 বস, আমি কাজটা করতে পারবো। আপনি আমার উপর একটু বিশ্বাস রাখুন, আমি এই অপারেশনটা করব। ইয়েস বস, এটাই আমার শেষ সুযোগ। আমি আমার কাজটা ঠিক সম্পূর্ণ করব। তার জন্য যদি বন্যাকে বিয়ে করতে হয় তো করব। থ্যাংক ইউ বস। কাব্য কল ডিসকানেক্ট করে ওয়াশরুমে ঢুকে যায়। ছন্দ তখন রুমে ঢুকে। ছন্দ ফোনের ওপাশ থেকে কি বলছিল এটা ছন্দ না বুঝতে পারলেও কাব্যর কথাগুলো যে নর্মালি নিতে পারছে না। কাব্যর কথাগুলো বারবার কানে ভাসছে। বস, বন্যাকে বিয়ের অপারেশনের এই শব্দটা ভাবাচ্ছে। কাব্য ওয়াশরুম থেকে বের হওয়ার আগে ছন্দ ওর মুখের এক্সপ্রেশন ঠিক করে নিল। কাব্য ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ছন্দ দাঁড়িয়ে আছে। কি ব্যাপার শালিকা, তুমি এখানে? কি করব জিজু, আপনাকে ছাড়া আড্ডা জমছিল না তো, তাই তো আপনাকে নিতে চলে এলাম। হ্যাঁ চলো। ভেজা তোয়ালেটা বেডে ছুঁড়ে রেখে ছন্দের সাথে যেতে লাগলো। ছন্দ সাথে এসে রোদের পাশের চেয়ারে বসে পড়লো আর কাব্য বর্ণের পাশের চেয়ারে বসে আর চোখে বর্ণের দিকে তাকাতে লাগলো। তো এখন একটা গান হয়ে যাক, জিজুকে দিয়ে শুরু করা যাক। এই না না, আমি গান গাইতে পারি না। কাব্যর কথা শুনে বর্ণা বিড়বিড় করে বলে, হ্যাঁ তুমি গান গাইতে পারো না, কিন্তু মশার মতো কানের কাছে ভন ভন করতে পারো। ছন্দ বন্যার পাশে থাকায় ছন্দের কথাগুলো শুনে দাঁত কেলিয়ে কাব্যকে বলে, জিজু, আপনি নাকি মশার মতো বনবন করেন, সত্যি নাকি? হুম হুম। আমি মশার মতো ভন ভন করি? এটা কে বললো তোমাকে? কেউ বলেনি, বাতাসে তো কথাগুলো ভেসে ভেসে আসছে তাই। ভেসে আসা কথায় কান দিতে নেই শালিকা। এই, তোরা থামবে নাকি আমি চলে যাব? যার ইচ্ছে হয় থাকবে, না হলে চলে যাবে, কেউ আটকে রাখেনি কাউকে। ছন্দের কথা শুনে তল্লা বেগুনে জ্বলে উঠল বর্ণ, কিন্তু রোদ পাশে থাকায় রাগটা কন্ট্রোল করে রাখলো। ছন্দ বর্ণের কথার মাঝে গিটারের টিংটাং আওয়াজ পেয়ে পাশে তাকিয়ে দেখে রোদ গিটার বাজাচ্ছে। ওয়াও, ক্রাশ খাইলাম রে ছন্দ। কেউ আমারে ধর। মেঘাদ্র চৌধুরীর রোদ গান গাইবে। মাই গড! বন্যার বাচ্চি, চুপ যা, শুনতে দে। রোদ সন্ধ্যের দিকে তাকিয়ে রোমান্টিক রোগ দিয়ে গাইতে লাগলো। सुन मेरी शहजादी, मैं हूँ तेरा शहजादा, बाहों में लेके तुझे मैं करता हूँ वादा, ये जाने तमन्ना मेरी, मैं खा के कसम तेरी करता हूँ इकरार, मर भी गया तो मैं तुझे करता रहूँगा प्यार, सातों जन्म मेरे तेरे साथ रहूँगा यार। পুরো গানটা রোদ ছন্দের দিকে তাকিয়ে গাইলো। ছন্দ হা করে রোদের গান শুনছে। এত সুন্দর গানের গলা যে কারো হতে পারে তা ছন্দের ধারণার বাইরে। সবাই হাত তালি দিয়ে উঠলো। রোদ গিটারটা সাইডে রেখে দিয়ে ছন্দকে বলে, তুমি ছন্দ, এভাবে তাকিয়ে তাকিয়ে থাকবেন না প্লিজ। আমি জানি আমি ভালো গান গাই না, তাই বলে এভাবে তাকিয়ে থাকবে? রোদের কথায় ছন্দ লজ্জা পেয়ে যায়, চোখ নামিয়ে ফেলে। ছন্দ বর্ণের দিকে তাকিয়ে ছন্দর যেন কলিজা কেঁপে উঠল, কারণ বর্ণ রক্ত চোখ দিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। মনে হচ্ছে এখনই ওই চোখ দিয়ে ধ্বংস করে দেবে। আশ্চর্য, এভাবে তাকানোর কি আছে? যাকগে, তাতে আমার বাপের দাদার কি? হুম হুম। ছন্দ ডোন্ট কেয়ার ভাব নিয়ে রোদকে বলে, কে বলল আপনি ভালো গান না? আপনি সত্যি খুব ভালো গান করেন।
আমি তো রীতিমতো আপনার ফ্যান হয়ে গেছি। ছন্দের কথা শুনে বর্ণর আগে ফুঁসতে ফুঁসতে ছাদ থেকে নেমে গেল। রোদ বর্ণের বিহেভিয়ার দেখে বেশ অবাক হয়। ভাইয়ার হঠাৎ কি হলো? সেটা না হয় তোর ভাইকে জিজ্ঞাসা কর। তো মিস্টার রোদ, আপনি একজন পলিটিশিয়ান না হয়ে সিঙ্গার হলে তো পারতেন। আপনি চাইলে তাও হতে পারি, তবে আপনার পার্সোনাল সিঙ্গার। ইটস নট এ জোক মিস্টার রোদ। আসলে ছোটবেলা থেকে রাজনীতি করার ইচ্ছে ছিল, তাই এই প্রফেশন নেওয়া। ছন্দ রোদের কথার মাঝে একজন সার্ভেন্ট এসে তাদের ডিনারের জন্য নিচে যেতে বলে। ছন্দ আর রোদ কথা বলতে বলতে নিচে নেমে আসে, সাথে কাব্য আর বন্যা। নিচে এসে শুনে বর্ণ চলে গেছে, কি যেন তার ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, তাই তাকে যেতে হয়েছে। কথাটা জানতে পেরে ছন্দ যেন হাফ ছেড়ে বাঁচল। কাব্য, বন্যা, ছন্দ, রোদ আর মিসেস সাদিয়া একসাথে ডিনার করে নিল। ডিনার শেষে বন্যা, কাব্য, ছন্দ রুমে চলে যায় গল্প করতে। অন্যদিকে মিসেস সাদিয়া রোদের সাথে আলাদা কথা বলার জন্য স্টাডি রুমে বসতেন। রোদ ছন্দকে কেমন লাগলো তোমার? ম্যাম, আপনি বিয়ের ডেট ফিক্সড করুন। সত্যি বাবা? জি ম্যাম, তবে ছন্দ এখন অনার্স 3য় বর্ষে, তাই বলছিলাম ওর অনার্স পড়া শেষ হয়ে গেলে বিয়েটা হলে ভালো হতো। হ্যাঁ বাবা, আমিও তাই ভেবেছিলাম। দূর, আরও 1 বছর ভেবেছিলাম 1 মাসের ভেতরে বিয়েটা দিয়ে আমার রাজনীতিতে আরও শক্তপোক্ত একটা স্থান করে নেব, কিন্তু এই ছেলের জন্য আরও 1টা বছর পেছাতে হবে। ওকে ম্যাম, তাহলে এখন আমি আসি। ওকে, ছন্দের সাথে দেখা করে যাও, রুমে আছে। সোজা গিয়ে ডান দিকে রুম। মিসেস সাদিয়ার কথা বলার মতো রোদের ছন্দের রুমের সামনে গিয়ে নক করে। ছন্দ দরজায় রোদকে দেখে বেশ অবাক হয়। আপনি? না, আসলে আমি চলে যাচ্ছি, তাই দেখা করতে আসলাম। ও, আসি, বাই। বাই। কথাটা বলে মুখের উপর দরজা বন্ধ করে দিল ছন্দ। ব্যাপারটা রোদের ইগোতে লাগে। রোদ ভিতরে ভিতরে রাগ হলেও তা বাইরে প্রকাশ করলো না। মিসেস সাদিয়া থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। রোদ চলে যাওয়ার কিছুক্ষণ পর কাপড় চলে যায়। বর্ণ না গিয়ে ছন্দর কাছেই থেকে যায়। বর্ণ বাড়ি ফিরে নিজের রুমে যেতে নিলে মিসেস বর্ণালী পথ আগলে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, কোথায় গিয়েছিলে বর্ণ? সাদিয়া আন্টির বাড়িতে মম। বন্যা, ও কি ওই বাড়িতে? বন্যা, ও কি ওই বাড়িতে? হ্যাঁ মম। বাহ, খুব ভালো। নিজের বাড়ি থাকতে অন্যের বাড়িতে 2 ভাই বোন থাকছো, বাহ। মম, আন্টি আমাদের যেতে বলেছিল, তাই গিয়েছি। আর প্লিজ তুমি আমাকে জ্ঞান না দিয়ে মন দিয়ে নিজের বিজনেস সামলাও, তাতেই লাভ হবে। এখন তোমার কাছে আমাকে শিখতে হবে আমি কি করব না করব? প্রয়োজন পড়লে তাই করবে। নাও, আমি রুমে যাচ্ছি, একদম বিরক্ত করতে আসবে না। বর্ণ মিসেস বর্ণালীর উত্তরের অপেক্ষা না করে গটগট করে নিজের রুমে চলে গেল। বর্ণের এমন ব্যবহার দেখে মিসেস বর্ণালী ভীষণ রেগে গেলেন। না, বর্ণকে এভাবে কন্ট্রোল করা যাবে না, আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। বর্ণ রুমে এসে ছন্দের উপর সব রাগ রুমের আসবাবপত্রের উপর ঝরাতে লাগলো। পুরো রুমের অবস্থা বর্ণ পাল্টে দিল কয়েক মিনিটে। মিস্টার আমজাদ চৌধুরী ভাঙচুরের শব্দ পেয়ে উপরে এসে বর্ণ রুমে ঢুকে। এই অবস্থা দেখে কপালে উঠে যায় চোখ। মিস্টার চৌধুরী বর্ণকে শান্ত করার জন্য বর্ণকে জড়িয়ে ধরে। মাই সান, কাম ডাউন, পাগলামি করো না। কি করে ড্যাড, কি করে আমি শান্ত হব? শুধুমাত্র মমের জন্য আজ আমি আমার ভালোবাসাকে হারাতে বসেছি। অন্য কেউ আমার ভালোবাসার দিকে হাত বাড়িয়েছে, তা জেনে শুনেও আমি কি করে শান্ত থাকি? টেল মি ড্যাড। আমি বুঝতে পারছি, আমি সাদিয়ার সাথে আজ কথা বলবো। আমি ড্যাড, ইউ নো না আমি কতটা ভালোবাসি ছন্দকে। সেই ছোট্টবেলা থেকে ওকে আমি ভালোবেসে আসছি, কিন্তু কখনো ওকে বুঝতে দেইনি। হয়তো এটাই আমার ভুল। বর্ণ, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার মমকে বুঝাবো, আর ছন্দকে তুমি পাবে। থ্যাংক ইউ ড্যাড। আমি সার্ভেন্টকে পাঠাচ্ছি, পুরো রুমটা ক্লিন করতে হবে। মিস্টার চৌধুরী রুম থেকে বের হয়ে গেলে বর্ণ ছাদে চলে যায়। ছন্দ, তুই এত রাতে কোথায় যাচ্ছিস? কাজ আছে, তুই রুম লক করে ঘুমিয়ে পড়। কালোর শার্টটা পরতে পরতে বলল ছন্দ। ছন্দ প্লিজ, তুই যাস না। আমি জানি তুই এই গেট আপে বের হওয়া মানে আবার কারো রক্ত দিয়ে তুই গোসল করবি। বন্যার কথা শুনে ছন্দ এক রহস্যময় হাসি দিয়ে বেলকনিতে যেতে বন্যা কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনে বেলকনিতে এসে দেখে
বর্ণার কথা শুনে ছন্দ এক রহস্যময় হাসি দিয়ে ব্যালকনিতে যেতে বন্যার কিছু পরে যাওয়ার আওয়াজ শুনে ব্যালকনিতে এসে দেখে ছন্দ নিচে দাঁড়িয়ে। ছন্দ তুই নিচে কি করে? অবাক হয়ে জানতে চাইল বন্যা। ছন্দ বাঁকা হেসে বন্যার কোনো প্রশ্ন উত্তর না দিয়ে ফ্র্যাঙ্কিস ছুড়ে দিয়ে অন্ধকারে হারিয়ে গেল। বন্যা ছন্দকে না দেখতে পেয়ে নিরাশ হয়ে রুমে চলে গেল। বস, আপনার কথা মতো সব ইনফরমেশন কালেক্ট করেছি, এই নিন। নিশু, মালটাকে আমার চাই। ওর পেট থেকে আরও অনেক কথা বার করার আছে আমার। জি বস, আপনি যখন চাইবেন তখন আমি মালটাকে তুলে আনবো। কিন্তু বস, শুভর কি ব্যবস্থা করবেন? শয়তানটার অবস্থা খুবই খারাপ। পলিথিনগুলো নিয়ে আয়, আজ ওর পার্মানেন্ট ব্যবস্থা করব। ক্রোশের শোভকে হাত পা বেঁধে রেখেছে নিশাত। ছন্দের অর্ডারের অপেক্ষা করছে। ছন্দ হাতে চকচকে ধারালো ছুরিটা নিয়ে ধীর পায়ে শুভর দিকে এগিয়ে যেতে লাগলো। ছন্দকে এগিয়ে আসতে দেখে শুভ ভয়ে ভয়ে চিৎকার করতে লাগলো। শুভ চিৎকার শুনে নিশাতের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ছন্দ শুভর বুকে ছুরিটা গেঁথে দিতে যাবে, ঠিক সেই সময় নিশাত বলে ওঠে, বস, আপনি কিছু মনে না করলে শয়তানটাকে আমি নিজের হাতে মারতে চাই। অনেক পুরনো হিসাব বাকি আছে ওর সাথে আমার। নো প্রবলেম, তবে শেষ আঘাতটা আমি করব। গট ইট? ইয়েস বস। নিশাত হাতুড়ি আর গজাল নিয়ে শুভর সামনে দাঁড়াতে শুভ কথাগুলো যেন গলাতে আটকে গেল। মনে পড়ে গেল নিশাতের সাথে করা অন্যায়গুলো। হ্যাঁ, নিশাত ছিল শুভর গার্লফ্রেন্ড। ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিশাতকে তার সতীত্ব হারাতে হয়, কিন্তু তারপর থেকে শুভ নিশাতকে ইগনোর করতে শুরু করে, ব্ল্যাকমেল করে নিশাতকে আরও কয়েকবার ধর্ষণ করে। শুভ শুধু তাই নয়, শুভ তার বন্ধুদের নিয়ে নিশাতকে ধর্ষণ করে, নিশাত সম্মানের ভয়ে সুসাইড অ্যাটেন্ড করে। কিন্তু ভাগ্যবশত ছন্দ নিশাতকে বাঁচিয়ে ফেলে, কিন্তু সমাজের কাছে নিশাত মৃত। আড়াল থেকে ছন্দকে সাহায্য করে যাচ্ছে। এত বছর পর নিশাতকে দেখে শুভ ভূত দেখার মতো চমকে ওঠে, আকতি মিনতি করতে থাকে। কিন্তু আর শুভর আকতি মিনতি নিশাতের মন গলাতে পারছে না। দাও দাও করে মনের আগুন জ্বলে উঠছে। নিশাতের গজাল লোহার সবার হাতে হাতুড়ি দিয়ে গেঁথে দেয়, তারপর পায়ে, আর শেষে ধারালো ছুরি দিয়ে শুভর বুকটা ফালা করে দেয়। শুভ যন্ত্রণা চিৎকার করতে থাকে। নিশাত এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করছে শুভকে। তারপরও ও যেন নিশাতের রাগ কমাতে পারছে না কোনো মতে। আশেপাশে তাকিয়ে বড় হাতুড়ি দেখতে পেয়ে সেটা নিয়ে শুভর মুখে মারতে থাকে। থেতলে দেয় শুভ নামে জানোয়ারের মুখটা। এতটাই জঘন্যভাবে থেতলে দিয়েছে যে কোনো ব্যক্তি যদি এই মুহূর্তে শুভর মুখটা দেখে তাহলে সে ভয়ে আটকে উঠবে। ছন্দ পিছন থেকে নিশাতের কাঁধে হাত রাখে। নিশাত চোখের পানি মুছে ছন্দকে বলে, সরি বস, আমি আপনার আদেশ মানতে পারলাম না। ছন্দ কিছু না বলে নিশাতকে জড়িয়ে ধরে বলে, সরি বলতে হবে না তোকে, ফ্রেশ হয়ে আয়, বাকিটা আমি দেখছি। ছন্দ নিশাতকে ফ্রেশ হওয়ার জন্য পাঠিয়ে দিয়ে ছন্দ তার স্পেশাল ছুরিটা দিয়ে শুভর মৃতদেহ দেখে এগিয়ে গেল। সকাল থেকে বর্ণের ফোনে ওপর মহল থেকে একের পর এক কল আসছে। বর্ণ প্রথমে বুঝতে না পেরে কলটা রিসিভ করে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আয়ান, তোমার থেকে এটা আমি আশা করিনি। তোমাকে বিশ্বাস করে একটা দায়িত্ব দিয়েছি, কিন্তু তুমি তা পালন করতে পারলে না। বর্ণ সিনিয়র অফিসারের কথা বুঝতে না পেরেই বলে, আই অ্যাম সরি স্যার, বাট আমি আপনার কথা বুঝতে পারছি না। আপনি প্লিজ একটু ক্লিয়ার করে বলবেন। বর্ণের কথা শুনে অফিসার যেন আরও রেগে গেল, কিন্তু বর্ণের তাতে কি, সারা রাত নির্ঘুম কাটিয়ে ভোরবেলা দু চোখ লেগে এসেছিল বর্ণের। তখনই সিনিয়র অফিসার ফোন পেয়ে ঘুম উড়ে যায় বর্ণের। তবে সিনিয়র অফিসারের অর্ধেক কথা শুনে রীতিমতো বর্ণের এখন রাগ হচ্ছে। এটা ভেবে কেন শখ করে পুলিশ হতে গেল। বর্ণের ভাবনায় ছেদ ঘটিয়ে সিনিয়র অফিসার বলে উঠল, আয়ান, টিভি অন করো, তাহলে সব বুঝতে পারবে। বর্ণ ফোন কানে রেখে টিভি অন করে। তখনই স্টার নিউজ দেখতে পায় খণ্ড খণ্ড কিছু বডি, যেগুলো আগে সেই রিপোর্টারগুলো দেখাচ্ছিল। সাথে পুলিশের সেই পুলিশ তার খুনিকে না ধরতে পারার ব্যর্থতার রং ঢং লাগিয়ে বলছে, তো মিস্টার আয়ান, এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমি আপনাকে এই কথাগুলো বলছি। সরি স্যার, আমি এক্ষুনি স্পটে যাচ্ছি পুরো টিম নিয়ে। শুনুন মিস্টার আয়ান, এটাই আপনার লাস্ট সুযোগ। এবার যদি আপনি এই সাইকো মার্ডারারকে ধরতে না পারেন তাহলে আপনাকে স্যাক করা হবে। স্যার, পুলিশ জয়েন করাটা আমার শখ ছিল, তাই করেছি। কিন্তু এই নয় যে আপনি আমাকে বারবার স্যাক করার ভয় দেখাবেন আর আমি ভয় পেয়ে যাব। সাইকো খুনিকে ধরা এটা আমাদের কাজ, এটা আমরা করব। কিন্তু আমরা কোনো ম্যাজিশিয়ান না যে চাইলে যখন তখন খুনিকে ধরতে পারবো।
কোনো কুলু ছাড়া আমরা খনি অবধি পৌঁছাতে পারবো না, এটা নিশ্চয়ই আপনি জানেন। মিস্টার আয়ন, ভুলে যাবেন না আমি আপনার সিনিয়র অফিসার। আমি কোনো কিছুই ভুলে যাইনি স্যার, তবে আপনি ভুলে গেছেন আমরাও মানুষ, কোনো রোবট বা ম্যাজিশিয়ান না যে আপনারা যা বলবেন তা সেকেন্ডের মধ্যে করে ফেলবো। আপনি জানেন এই মুহূর্তে আমি আপনাকে জবটা কেড়ে নিতে পারি। ওয়েলকাম স্যার, প্লিজ এটা করে আমাকে মুক্তি দান করুন, নয়তো আমি রিজাইন করে দিচ্ছি। বর্ণের কথা শুনে এবার অফিসার একটু দমে গেলেন। তিনি ভালো করেই জানেন এই মুহূর্তে অফিসারদের মধ্যে একমাত্র বর্ণই পারবে এই সাইকো খুনিকে ধরতে। তাই এবার সিনিয়র অফিসার গলা নরম করে বললেন, আয়ন, ঠান্ডা করো মাথা। আর তুমি ভালো করেই জানো ওপর মহল থেকে কতটা চাপ আসে। যা নয় তাই বলছে আমাকে সেই রাগ। বাকিটা বলতে না দিয়ে বর্ণ বলল, তাই সেই রাগটা আমার উপর ঝাড়লেন, তাই তো? দেখুন স্যার, আমি আর জবটা করব না, রিজাইন দিচ্ছি। আয়ন প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি কি করব বলো? দিল্লিতে বসে তো আমি কিছু করতে পারবো না। প্লিজ আয়ন, তুমি কিছু একটা করো। আয়ান কিছু একটা ভেবে অফিসারকে হে বলে কল ডিসকানেক্ট করে দেয়। শিট, এই সাইকো কোল্ড মার্ডারের কথা একেবারে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। এবারও হেরে গেলাম শুধু আমার দায়িত্বহীনতার জন্য, কিন্তু আর না, এবার খনিকে আমায় ধরতেই হবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল। বর্ণ ইউনিফর্ম পরে রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। বর্ণা ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে ট্যাক্সি খায় ছন্দকে দেখে। ছন্দ, এইসব কি? তোর শরীরে এত রক্ত কেন? কিছু ভেবে আবার বলল বন্যা, তুই আবার কাউকে খুন করেছিস? বলতে বলতে বন্যার গলাটা কেঁপে উঠল। বন্যার গলা কাঁপতে দেখে ছন্দ ফিক করে হেসে দিয়ে বাপটপের রক্ত গোলাপ মিশ্রিত পানিতে বসে পড়ল ছন্দ। বেবি, তুই এত ইনোসেন্ট কেন বল তো? কাল যখন দেখলি আমাকে বের হতে, তখনই তোর বোঝা উচিত ছিল কারোর জীবনে আলো নিভিয়ে দিতে যাচ্ছি। আমি আর পাচ্ছি না ছন্দ তোর এই ভয়ঙ্কর রূপ দেখতে। তুই প্লিজ এইসব ছেড়ে দে, ফর গড সেক। এই সমাজে তোর আমার আশেপাশে যতদিন মুখোশ পরা জানোয়ারগুলো লুকিয়ে থেকে নিরীহ মেয়েদের উপর টর্চার করবে, সমাজের ক্ষতি করবে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের চকলেটের ভেতরে নেশাদ্রব্য খাইয়ে বাচ্চাদের ক্ষতি করবে, দেশের ক্ষতি করবে, ততদিন আমি তাদের ছাড়ব না। যদি পুলিশ তোকে ধরতে পারে তাহলে? ছন্দ এবার আর বন্যার কথা উত্তর না দিয়ে রহস্যময় হাসি দিয়ে রক্তগোলাপ পানিতে ডুব দিল। বন্যা তার উত্তর না পেয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে গেল। ছন্দ শাওয়ার দিয়ে বের হয়ে দেখে বন্যা রেডি হয়ে বসে আছে। চেঞ্জ করে নে ছন্দ, ব্রেকফাস্ট করে কলেজ যেতে হবে, আজ একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। গম্ভীর গলায় বলল বন্যা। বন্যার কথা মতো চুপচাপ ড্রেস চেঞ্জ করে কালো রঙের সালোয়ার কামিজ পরে নিল। চুলগুলো ড্রাই করে হিজাব বেঁধে নিল। বেশ রেডি। রেডি আমি, চল। ছন্দ যেতে নিলে বন্যা আটকে দেয় ছন্দকে। চুপ করে দাঁড়া, আমি আসছি। বন্যা ড্রেসিং টেবিল থেকে কাজল আর লিপস্টিক এনে ছন্দকে পরিয়ে দেয়। ব্যাস, এখন রেডি। ডাইনিং টেবিলে মিস্টার রহমান আর মিসেস সাদিয়া অনেকক্ষণ আগে থেকেই ছন্দ আর বন্যার জন্য অপেক্ষা করছেন। উপর থেকে ছন্দ আর বন্যাকে আসতে দেখে মিস্টার রহমান হাসি দিয়ে গুড মর্নিং বলে, তারপর প্রতি উত্তর ছন্দ আর বন্যা দুজনেই দেয়। ছন্দ মামনি, তোমাকে হিজাব পরে মাশাআল্লাহ খুব মিষ্টি লাগছে। কী সব বলছো সাবু? এখনকার যুগে কেউ এইসব হিজাব পরে নাকি? আর দেখো ছন্দ কি পরেছে, সালোয়ার কামিজ। কেন, ওর কি মডার্ন ড্রেস নেই? পুরাই খ্যাত লাগছে। মিসেস সাদের কথা শুনে ছন্দ মুচকি হেসে বলে, মডার্ন হওয়া মানেই ছোট ছোট ড্রেস পরা নয়, আর হিজাব কোনো ফ্যাশন করার জিনিস নয়, এটা হয়তো তুমি জানো না। যাই হোক, আমার খাওয়া দাওয়া শেষ। বন্যা, আমি গাড়িতে ওয়েট করছি, তোর হয়ে গেলে আয়। এই, আমার হয়ে গেছে, দাঁড়া, একসাথে যাব। ছন্দের পিছু পিছু দৌড়ে যেতে লাগলো। দিলে তো মেয়েটার খাওয়া নষ্ট করে। কথাটা বলে টেবিল ছেড়ে উঠে গেল মিস্টার রহমান। বাপ মেয়ে একেবারে সমান, কোনো কথা গায়ে ছোঁয়ানো যায় না। মিসেস সাদিয়া বকবক করতে করতে একা একাই ব্রেকফাস্ট করতে লাগলেন। ছন্দ ফুল স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে। এদিকে বন্যার বুক ধুকপুক ধুকপুক করছে। ছন্দের গাড়ি চালানো দেখে সাই সাই করে পাশ দিয়ে অন্য গাড়িগুলো চলছে। ছন্দ এত জোরে গাড়িগুলো চালাচ্ছে যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। বন্যা ভয়ে ভয়ে ছন্দকে বলে, ছন্দ বেবি প্লিজ গাড়ি আসতে চালা, নয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে।
দেখ, এখনো আমার বিয়ে হয়নি, তার উপর কত শখ করে একটা প্রেম করলাম। বিয়ে করার আগে তোর দুলাভাইকে বিধবা করে দিস না প্লিজ। বন্যার কথা শুনে ছন্দ হুট করে মাঝ রাস্তায় গাড়ি ব্রেক করে। কি হলো, এভাবে মাঝ রাস্তায় গাড়ি থামালি কেন? পিছনে দেখ, গাড়ির লাইন পড়ে গেছে। বন্যার কথা শুনে ছন্দ সাইড মিররে তাকিয়ে দেখে সত্যি পিছনে গাড়ির লাইন পড়ে গেছে। ছন্দ গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি সাইডে নিয়ে আসে। বন্যা, আমি তোকে এখন যা যা জিজ্ঞাসা করব তুই ঠিক ঠিক উত্তর দিবি, ওকে? ওকে, বাট হঠাৎ করে তোর আবার কি হলো? কাব্য জিজুর সাথে তোর রিলেশনে যাওয়ার আগে তুই কি জিজুকে চিনতি? হ্যাঁ, ফেসবুক ফ্রেন্ড ছিল, মাঝে মাঝে মেসেঞ্জারে কথা হতো। তারপর একদিন প্রপোজ করে, আর আমারও ওকে খুব ভালো লাগতো, তাই আর না করিনি, অ্যাকসেপ্ট করিনি। তুই কি জিজুর সম্পর্কে সব জানিস? মানে কি করে, কোথায় থাকে, ফ্যামিলিতে কে কে আছে, এভরিথিং? ইয়ার সত্যি বলতে আমি এত কিছু জানি না, শুধু জানি কাব্য এসআর কোম্পানিতে জব করে। তাহলে তো তুই এটা জানবি জিজু ওখানে কি কাজ করে, বস কে, আর জিজু অফিস কখন যায়। আরে ইয়ার, এইসবের কিছুই আমি জানি না। শুধু আমি যখন ওকে কল করে আসতে বলি তখন কোনো এক্সকিউজ না দিয়ে চলে আসে, আর কখনো তার জব বা ফ্যামিলি নিয়ে আমার সাথে কোনো ডিসকাস করেনি। ছন্দ একদৃষ্টিতে বন্যার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিল। বন্যা, তুই যা, আমি গাড়ি পার্ক করেই আসছি। ওকে। বন্যা চলে যেতে ছন্দ গাড়ি পার্ক করে আসতে ছন্দ খেয়াল করে একটা ছায়া ওকে ফলো করছে। ছন্দ পুরো পার্কিং সাইড ঘুরে আবারও এক জায়গায় এসে দাঁড়ায়। খেয়াল করে সেই ছায়াটিও ওর সাথে ঘুরে এসে দাঁড়ালো। ছন্দের বুঝতে আর বাকি নেই কেউ ওকে ফলো করছে। ছন্দ বাঁকা হেসে গুনগুন করতে করতে ক্লাসে চলে গেল। এত লেট কেন হলো তোর? সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। সরি জানু, গাড়ি পার্কিং করার জায়গা ছিল না, তাই দেরি হলো। ওকে স্যার, এসে গেছে, চুপ থাক এখন। স্যার, বড়ির টুকরোগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে পোস্টমর্টম করার জন্য পাঠানো হয়েছে। মিস্টার মুরাদ, থানার খবর নিন, গত কয়েকদিন নিখোঁজ হওয়ার কোনো এফআইআর করা হয়েছে কিনা? ইয়েস স্যার। কে করছে এই ভয়ঙ্করভাবে খুনগুলো, আর কেনই বা আমাকে চ্যালেঞ্জ করলো? তার মানে খুনি নিশ্চয়ই আমাকে চেনে, না হলে কেনই বা কুলু দিল? না, আর না, এবার আমাকে খুনিকে ধরতেই হবে। তবে এবার অন্য কৌশলে খুনিকে ধরবো, তবে একটা কুলু পাবার শেষ চেষ্টা করে দেখতে হবে। বর্ণ নিজ মনে একটা প্ল্যান কষে ফেলল খুনিকে ধরার। এর মাঝে একজন হাবিলদার এসে দাঁড়ায় বর্ণের কাছে। স্যার, এইটা লাশের পাশে পড়ে ছিল, দেখেন তো। চাচা, এইটা লাশের কাছে পেয়েছেন, আপনি শিওর তো? জি স্যার, আমি মাত্র পাইলাম, আর পাইয়া অমনের কাছে লইয়া আইছি। আচ্ছা ঠিক আছে, আপনি যান, বাকি কাজগুলো দ্রুত করুন। আর শুনুন, বাকিদের বলে দিন এই বিষয়ে কোনো রিপোর্টারদের কিছু না জানায়। জি স্যার। কিছুক্ষণ আগেই ডাস্টবিনগুলো চেক করা হচ্ছিল অন্য কোনো নতুন কুলু পাওয়া যায় কিনা এটা খোঁজার জন্য। ভাগ্যক্রমে পেয়ে গেল। যেখানে কাটা বড়ি পাওয়া গিয়েছিল ঠিক সেখানে একটা ডায়মন্ডের দুল পেয়েছে পুলিশ, যেটা এখনও বনের হাতে। এর মানে খুনগুলো কোনো একজন মেয়ে করেছে। দুল দেখে মনে হচ্ছে ডায়মন্ডের, তার মানে শি ইজ ভেরি রিচ ফ্যামিলি মেবি। তাহলে মার্ডারগুলো কেন করছে তার উত্তর তো একজন জহুরি দিতে পারবে। বর্ণ দুলটা রুমালে বেঁধে পকেটে নিয়ে নিল। বর্ণ স্পট থেকে বের হয়ে যাবে তার আগে কিছু রিপোর্টার বর্ণকে ঘিরে ধরল। স্যার, আমাদের কিছু প্রশ্ন আছে। আপনাদের ডিপার্টমেন্ট এখনও কেন খুনি ধরতে পারলো না, আর কেনই বা খুনগুলো করছে? এর উত্তরগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর একটা কথা, আপনারা পুলিশদের সাহায্য করতে না পারলে দয়া করে ক্ষতি করবেন না, এতে করে সাধারণ জনগণ পুলিশদের উপর আস্থা হারিয়ে ফেলবে। এটাই কি স্বাভাবিক নয় মিস্টার আয়ান চৌধুরী? আপনাদের ডিপার্টমেন্ট এখনও খুনিকে আইডেন্টিফাই করতেই পারেননি, এবং আজ আবার একটা খুন হলো আগের স্টাইলে। এখন আপনি বলুন, পুলিশদের উপর থেকে কি আস্থা হারিয়ে যাওয়া কি স্বাভাবিক নয়? দেখুন, আমরা চেষ্টা করছি, আপনারা দয়া করে আমাদের সাথে কোঅপারেট করুন যাতে খুনি অবধি পৌঁছে যেতে পারি।
আসি। আরেকটা কোশ্চেন মিস্টার আয়ান চৌধুরী। শুনুন মিস্টার, চাহ চলেই গেল। মিস্টার মুরাদ, কোনো খবর পেয়েছেন? ইয়েস স্যার, দুদিন আগে শুভ নামের একটি ছেলে মিসিং হয়েছে। তার ফ্যামিলি একটা মিসিং ডায়েরি করেছে। এই যে ছেলেটির ছবি। বর্ণ ছেলেটার নাম শুনে চমকে ওঠে, কারণ তাকে যে কুলু মানে চিরকুট নামটা লেখা ছিল সেই নামের ছেলেটি নিখোঁজ। বর্ণ দুইয়ে দুইয়ে 4 মিলিয়ে নেয়। বর্ণ বুঝতে পারে সেই শুভ, যার নাম খুনি তার আগেই বলে দিয়েছিল। স্যার, আপনি কি কিছু ভাবছেন? ইয়েস মিস্টার মুরাদ, আপনি ডক্টরের সাথে কথা বলুন। দেখুন যাতে বডিটার কাঁথা মাথার থেতলে দেওয়া মুখটার ফেস যদি কোনোভাবে বোঝা যায়, তাহলে এই নিখোঁজ হওয়া ছেলেটির ছবির সাথে মিলাইয়ে দেখা যাবে। ওকে স্যার, আমি এক্ষুনি ওনাদের সাথে কথা বলছি। মিস্টার মুরাদ ডক্টরের সাথে সামনাসামনি কথা বলার জন্য থানা থেকে বেরিয়ে যায়। আর এদিকে বর্ণ শহরের বড় জুয়েলার্স দোকানে গিয়ে উপস্থিত হয়। বন্যা, ক্যান্টিনে চল, কফি খেতে হবে, মাথাটা খুব ভার হয়ে আছে। মাথার আর কি দোষ? তুই কাজগুলাই সেই করিস যে মাথা ভার হয়। কথা না পেঁচিয়ে চল, ভালো লাগছে না, লাস্ট ক্লাসটা করব না। ওকে চল, বাট তারপর আমার কিছু প্রশ্নের উত্তর দিবি ছন্দ। দিব, আর একটা কথা না বলে চল। ছন্দ আর বন্যা কফি আর স্যান্ডউইচ অর্ডার করে বসে আছে চেয়ারে। হুট করে একটা বাচ্চা ছেলে দৌড়ে এসে ছন্দের হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে দৌড়ে চলে যায়। হঠাৎ করে এমন ঘটনায় ছন্দ বন্যা দুজনে অবাক হয়ে যায়। বন্যা ছন্দের হাত থেকে চিরকুটটা খুলে নিয়েই দেখে কি লেখা আছে ওটাতে? বলছি ছন্দ বেবি, ওয়েট। চিরকুটটা পরে বনের হাত পা কাঁপতে লাগলো। বন্যাকে এইভাবে কাঁপতে দেখে ছন্দ বনের হাত থেকে চিরকুটটা নিয়ে দেখে চিরকুটে লেখা, মাই লাভ, খুব তাড়াতাড়ি আসছি তোমার কাছে, তোমার রহস্যময় পৃথিবীতে। তবে ভেবো না তোমার দেখা ছায়াবৃত্তে মানুষটি আমি তোমার ধরা ছোঁয়ার বাইরে, তোমার অন্তরহস্যময়ের একজন। তোমাকে আপন করে নিতে আমি আসছি খুব তাড়াতাড়ি। তৈরি থেকো রহস্যময়ী, এটি তোমার অজানা ব্যক্তি। পুরোটা পরে কিছুক্ষণের জন্য ছন্দের পুরো মাথায় যেন হ্যাং হয়ে গেল। পরক্ষণে ছন্দ কেন যেন মনে হলো এটা কারো ফাঁদ, ওকে পরীক্ষা বা ফাঁদে ফেলার জন্য এই চিরকুটটা দেওয়া। ছন্দ চারিদিক তাকিয়ে চিরকুটটা ব্যাগে ভরে নিল। বরের হাত দুটো চেপে ধরে বলল, বেবি, ফ্রেশের এক্সপ্রেশন ঠিক কর, কেউ যেন কিছু বুঝতে না পারে, ওকে? তুই কি করে ঠিক আছিস ছন্দ? চিরকুটটা পড়ে বুঝতে পারছিস সে যেই হোক সে তোর খবর রাখে, তোর রহস্য হয়তো জানে। এক্ষুনি এত ঘাবড়ানোর কিচ্ছু হয়নি বন্যা। যেই এই চিরকুটটা পাঠাক না কেন, সে হয়তো আন্দাজে ঢিল ছুঁড়ে মেরেছে আমাকে এক্সপ্রেশন দেখার জন্য। তাই বলছি, মুখের এক্সপ্রেশন ঠিক কর আর চিল কর, যেন কিছুই হয়নি। কফিটা শেষ কর, তারপর বাড়ি ফিরতে হবে। মাথাটা এখনও ভার হয়ে আছে, ঘুমালে মেবি ঠিক হয়ে যাবে। এর মাঝে তোর আবার ঘুমও পাচ্ছে ছন্দ? আল্লাহ তোকে কি দিয়ে তৈরি করেছে বলতে পারিস? শোন, আমি স্পেশাল, তাই আল্লাহ স্পেশাল মাটি দিয়ে বানিয়েছে। এখন বাজে কথা না বলে স্যান্ডউইচ কফিটা খেয়ে চল। আসছে আমার স্পেশাল মাটির মানুষ। বন্যা ছন্দের উপর রাগ করে কফিটা খেয়ে বিল দিয়ে বেরিয়ে গেল। তুই দাঁড়া, আমি গাড়ি নিয়ে আসছি। ওকে, বাট দেরি করিস না ছন্দ। ছন্দ গাড়ি নিয়ে এসে বন্যাকে নিয়ে বেরিয়ে পড়ে। বন্যাকে আর বাড়িতে নামিয়ে দিয়ে ছন্দ বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দেয়। আপনি ঠিক বলছেন তো মিস্টার মুহিন? জি অফিসার, আমি ঠিকই বলছি, কারণ এত দামি ডায়মন্ড আমরা সেলই করে থাকি। তবে এই শহরে আরও দুটো দোকান আছে, তারাও এই ডায়মন্ড সেল করতে পারে, তবে আমি কিন্তু শিওর বলতে পারছি না। আচ্ছা, আপনি ইয়াররিংটা ভালো করে দেখে বলুন, কার কাছে আপনি এই ডায়মন্ড ইয়াররিং সেল করেছেন? মিস্টার মুহিন ইয়াররিংটা ভালো করে দেখে বলে, আপনি কেন এটার মালিককেও তা জানার জন্য এসেছেন? কারণ এটা একটা মার্ডার কেসের বিষয়, তাই জানাটা খুব জরুরি। মিস্টার মুহিন কিছু একটা ভেবে বলে, ওকে, আপনি বসুন, আমি খামটা দেখে বলছি। এই ডায়মন্ড রিংটা নিয়েছে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন?
কিছুক্ষণ পর জহুরি এসে বর্ণকে জানায় যে ডায়মন্ড ইয়াররিংটা নিয়েছে তার কোনো নাম ঠিকানা নোট করে নেই। বর্ণ নিরাশ হয়ে ফিরে আসে। না, এবার আর আমি হার মানব না। খনিকে তো আমি ধরবই, সেটা যে করেই হোক। কিন্তু আমার কেন যে মনে হচ্ছে দোকানের মালিক আমাকে মিথ্যে কথা বলছে। এর উপর নজর রাখতে হবে। বর্ণ মুরাদকে কল করে স্বর্ণ জুয়েলের মালিক মিস্টার মহিনের উপর নজর রাখতে বলে। বর্ণের নির্দেশ মতো মুরাদ কিছু পুলিশকে মিস্টার মহিনের উপর নজর রাখতে বলে। বর্ণ সোজা থানায় গিয়ে উপস্থিত হয়। মিস্টার মুরাদ কোথায়? স্যার তো এখন আসেনি। ওকে, আপনি আপনার কাজ করেন। জি স্যার। হাবিলদার চলে যেতেই বর্ণ মুরাদকে কল করে। হ্যালো মিস্টার মুরাদ, কাজ কি হয়েছে? স্যার, কাজটা সময় সব ফেক, তবে কাজটা হবে। ওকে, বাট যত তাড়াতাড়ি সম্ভব কাজ করার চেষ্টা করুন। ইয়েস স্যার, আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে। বর্ণ কল ডিসকানেক্ট করে কেসের ফাইলটা উল্টে পাল্টে দেখতে লাগলো। আমাকে নতুন করে কেসটা দেখতে হবে, কোনো রকম ফাঁকা রাখা চলবে না। আর বাকি বড় দুটো জুয়েলারি দোকান কথা বলতে হবে, যদি কোনো ক্লু পাওয়া যায়। বর্ণ চিন্তায় যেন পাগল হয়ে যাচ্ছে। অন্যদিকে ছন্দকে দেখার পর থেকে রোদের দু চোখে ঘুম নেই, যেন উড়ে গেল। দু চোখ বন্ধ করলেই ও ছন্দকে দেখছে, তার মায়াবী মুখটা চোখের সামনে ফুটে উঠছে। আবার তাকালেও যেন দিবার স্বপ্নের মতো সামনে দেখছে ছন্দ রোদকে। উফ, মেয়েটা আমাকে পাগল করে ছাড়বে। ভেবেছিলাম তোমার স্টাডি শেষ হলে তোমাকে নিজের করে কাছে নিয়ে আসব, কিন্তু এতদিন আর অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। কি হলো দাদু ভাই, একা একা বকবক করছো কেন? রোদের দাদু আকাশ চৌধুরী। দাদু, তোমার নাত বউকে খুঁজে পেয়েছি। সত্যি বলছো দাদু ভাই? আমার নাত বউকে খুঁজে পেয়েছো? হ্যাঁ দাদু। তাহলে আর দেরি কেন? যত তাড়াতাড়ি সম্ভব চৌধুরী বাড়ির বউকে আনার ব্যবস্থা করতে হয়। একদম আগামীকাল আমি মানে সন্ধ্যের মমের সাথে দেখা করব। ওকে দাদু ভাই। ছন্দের ঘুম ভেঙে যায়, তখন রাত 1:30। ছন্দ অবাক হয়ে যায়, ভেবে এতটা সময় ঘুমিয়েছিল, কিন্তু কেউ ডিস্টার্বও করলো না, বিশেষ করে মিসেস সাদিয়া। ছন্দ ভাবতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে ফেসবুকে টং মারার জন্য ফোন হাতে নিতে দেখে 20+ মিস কল, সবগুলো আননোন নাম্বার থেকে এসেছে। তবে এর ভিতরে 5টা মিস কল বন্যার। রাত যেহেতু অনেক, তাই বন্যাকে কল না করে আননোন নাম্বারে কল করে ছন্দ। একবার রিং বাজতে কল রিসিভ করে, যেন এই কলের অপেক্ষায় ছিল লোকটি। হ্যালো, কে বলছেন? কেন ম্যাম, চিনতে পারছেন না আমাকে? আমি স্বর্ণ জুয়েলার্সের মালিক মুহিন সরকার। আপনি সরকার হন বা বেসরকার, তাতে আমার কি? আর আপনি আমাকে কেন কল করেছেন শুনি? ম্যাম, সাধ্যে কি আর কল করেছি? মনে আছে 6 মাস আগে আপনি আমার দোকান থেকে ডায়মন্ড রিং কিনেছিলেন? তো আপনি রিয়াঙ্ক জোয়ার একটি এখন পুলিশের হাতে, তারা আপনার খোঁজ করতেছে। এরপর ছন্দ একটু নড়ে বসে জিজ্ঞাসা করে, কি চান আপনি? এই তো রিডেন্ট লাইনে এসেছে। আমি কি চাই? আমি 1 কোটি টাকা চাই 2 দিনের মধ্যে, না হলে পুলিশকে সবটাই বলে দিতে বাধ্য হব আমি। ছন্দ শান্ত গলায় বলে উঠল, পেয়ে যাবেন। কোথায় কখন দেখা করবেন লোকেশনটা পাঠিয়ে দিবেন, আমি টাকা নিয়ে চলে আসবো। ছন্দর কথা শুনে মোহিত যেন হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা, খুশিতে গদগদ হয়ে বলল, ওকে ম্যাডাম, আপনি যখন রাজি তখন আমি আমার জবাবে তালা লাগালাম। আমি সময় মতো লোকেশন সেন্ড করব। তাহলে এখন রাখি, গুড নাইট। ফোনটা কান থেকে নামিয়ে ছন্দ রহস্যময় হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে কিচেনে এসে ফ্রিজ থেকে চকলেট আইসক্রিম বের করে তা নিয়ে রুমে চলে এলো। ছন্দ যেন কোনো হেলদোলে নেই, পুলিশি ঝামেলা নিয়ে। ছন্দ আছে তার নিজস্ব দুনিয়ায়, যেখানে ও ছাড়া আর কারো অস্তিত্ব নেই। ছন্দ চকলেট খেতে খেতেই বাকি প্ল্যানটা মনে মনে কষে নিল, এখন শুধু সকাল হওয়ার অপেক্ষায়। সাবু, আমার কিছু কথা ছিল তোমার সাথে। সাদিয়া, অনেক রাত হলো, যা শোনার কাল শুনবো, এখন ঘুমাতে দাও। সাবু, কথাটা খুব ইম্পর্টেন্ট, সো কথাটা তোমাকে আজ এবং এখন শুনতে হবে। রাগে গলায় বলল মিসেস সাদিয়া। মিস্টার সাব্বির বিরক্ত নিয়ে শোয়া থেকে উঠে বসে, কি বলতে চাও বলো। আমি ছন্দের বিয়ে ঠিক করেছি। হোয়াট? তুমি একে এই সিদ্ধান্ত নেওয়ার কে সাদিয়া? আমি কে মানে? আমি ছন্দের মা হই, এটা ভুলে যাও না সাবু। হ্যাঁ মা হো, তবে সৎ মা।
ছন্দের মা আমার প্রথম স্ত্রী। সাবা ছন্দকে জন্ম দেওয়ার পর মারা যায়, আর আমার মা মরা ছোট মেয়েটাকে মানুষ করার জন্য তোমাকে বিয়ে করি। কিন্তু তুমি পারোনি আমার মা মরা মেয়েটাকে মায়ের ভালোবাসা দিতে। তুমি তোমার কেরিয়ার নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলে যে মেয়েটা দিনকে দিন বেপরোয়া উগ্র বদমাজি হয়ে উঠেছে। তা তুমি টের পাওনি, আর এখন মায়ের দায়িত্ব দেখাচ্ছ? হাউ ফানি। সাবু, তুমি ভুলে যাচ্ছ শুধুমাত্র ছন্দের জন্য আমি মা হওয়ার স্বাদ গ্রহণ করিনি কেন? কারণ ছন্দ। আমি নিজে সন্তান নিলাম কেন? শুধুমাত্র ছন্দের জন্য মায়ের ভালোবাসা কমতি না পড়ে তাই। আর আজ বলছো আমি ছন্দের প্রতি দায়িত্ব দেখাচ্ছি? সত্যি কি শুধু ছন্দের জন্য সন্তান নিলে না সাদিয়া? সাব্বিরের কথা শুনে মিসেস সাদিয়া ঘাবড়ে গেলেন। কপার বেয়ে ঘাম টপ টপ করে পড়ছে। মিস্টার সাব্বির টিস্যু পেপার নিয়ে সাদিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, ঘামটা মুছে নাও সাদিয়া। আর একটা কথা মনে রেখো, তোমার পছন্দের পাত্রের সাথে আমার মেয়ের বিয়ে হবে না। আমার মেয়ে যাকে চাইবে তাকে বিয়ে করবে, কেউ তাকে প্রোফাইট করবে না। কটিট। মিস্টার সাব্বির সাদিয়াকে বলার সুযোগ না দিয়ে বেডে শুয়ে পড়লেন। মিস্টার সাব্বিরকে শুয়ে পড়তে দেখে মিসেস সাদিয়া যেন হাঁপ ছেড়ে বাঁচতেন। ছন্দের বিয়ে তো আমার পছন্দের ছেলে রোদের সাথে হবে, না হলে আমার স্বপ্ন পূরণ হবে না। একবার রোদের সাথে ছন্দের বিয়ে হলে আমার ক্ষমতা আর সম্মান বেড়ে যাবে। মেঘাদ্র চৌধুরী রোদের শাশুড়ি বলে কথা। তারপর শুরু হবে আমার খেলা। ক্ষমতা বাবার খেলা কি করে চেকমেট করতে হয় সেটা তখন দেখাবো। কাল থেকে তোমরা আমার অন্য রূপ দেখবে সাবু, শুধু সকাল হবার অপেক্ষা। পরের দিন সকালবেলা ডাইনিং টেবিলে বসে আছে ছন্দ। মিস্টার সাব্বির অবাক হয়ে নিজের মিসেসকে দেখছে। সকাল সকাল কি পরিবর্তন! বাড়িতে এতগুলো সার্ভেন্ট থাকা সত্ত্বেও নিজের হাতে আজ সকালে নাস্তা বানিয়েছে। তাতে ছন্দের কোনো হেলদোলে নেই, সে চুপচাপ খেয়ে যাচ্ছে। এইদিকে মিস্টার সাব্বির অবাকের পর অবাক হচ্ছে টেবিলে রাখা খাবারের আইটেমগুলো দেখে। টেবিলে সব ধরনের পছন্দের খাবার, তবে ছন্দ তার না ছুঁয়ে শুকনো ব্রেডে জেলি লাগাতে লাগাতে মিস্টার সাব্বিরকে বললেন, ড্যাড, আই ওয়ান্ট সাম মানি। আমি তোমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিচ্ছি। বলো কত টাকা চাই তোমার? 2 কোটি। ছন্দের কথা শুনে মিস্টার সাব্বিরের হাত থেকে চশমাটা পড়ে গেল। এদিকে মিসেস সাদিয়া হা করে ছন্দের দিকে তাকিয়ে আছে। মামনি তুমি কি বলছো? 2 কোটি? এত টাকা দিয়ে তুমি কি করবে? ড্যাড, আমি এখানে তোমার কোশ্চেন আনসার করার জন্য বসে নেই। জাস্ট এইটুকু বলবো, বিকেলের মধ্যে টাকাটা যেন আমার অ্যাকাউন্টে পৌঁছে যায়। ছন্দ টিস্যু পেপার দিয়ে মুখটা ক্লিন করে ব্যাগ নিয়ে গট করে হেঁটে বেরিয়ে গেল বাড়ি থেকে। কিছুক্ষণের জন্য সাব্বির আর সাদিয়া যেন শকড হয়ে তাকিয়েছিল। ছন্দ চলে যেতে দুজনে শকড হয়ে বেরিয়ে আসলো। এখন কি করবে সাবু? কি আর করার, টাকাটা দিতেই হবে, না হলে ছন্দ কি থেকে কি করে ফেলবে জানি না। তাই বলে এতগুলো টাকা দেবে সাবু? লিসেন সাদিয়া, আমি আমার মেয়েকে চিনি। সে তার বাবার মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করার টাকা নষ্ট করবে না। সে নিশ্চয়ই টাকাটা অন্য কোনো ভালো কাজে লাগাবে। যত যাই বলো না কেন সাবু, ছন্দকে আর আদর দিয়ে দিয়ে মাথায় তুলো না। নিজের চরকায় তেল দাও সাদিয়া। আমার মেয়েকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। সাবির খাবার শেষ না করে উঠে গেলেও। উফ, এই বাপ মেয়েকে ট্যাকেল করাটা যে কি কষ্টের। যাই হোক, ছন্দকে হাত করতে হবে, সেটা যেভাবেই হোক। ছন্দ গাড়ি ড্রাইভ করে সোজা বর্ণার বাড়িতে চলে আসে। মিসেস বর্ণালী আর মিসেস চৌধুরী বাড়িতে নেই। তাদের কাছে অনেক আগেই বেরিয়ে গেছে। বাড়িতে শুধু বর্ণা আর বর্ণ আছে। ছন্দ বর্ণার রুমে গিয়ে দেখে বর্ণা হাঁ করে ঘুমাচ্ছে। ছন্দ মিটি হাসছে। বর্ণার মুখ বন্ধ করে দিচ্ছে, আবার হা হয়ে যাচ্ছে। ছন্দর বেশ মজা লাগছে। ছন্দ দুষ্টামি করার জন্য ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে এসে বন্যার মুখে ভরে দেয়। সাথে সাথেই বন্যা ধরফড়িয়ে উঠে বসে। সকাল সকাল ছন্দকে সামনে দেখেই বন্যা জোরে চিৎকার করে উঠে। ছন্দ দূরত্ব বন্যার মুখ চেপে ধরে। আরে চেঁচাচ্ছিস কেন? ইটস মি, ছন্দ ছাগলি। পেতনি, মুখটা তো ছাড়, দম বন্ধ হয়ে আসছে আমার। উপস, সরি, মুখ ছেড়ে দিয়ে। তুই এত সকালে? সকাল কোথায়? সকাল 9:20 বাজে। কলেজ যেতে হবে না? হোয়াট? 9:20? মাই গড, সর সামনে থেকে, আমি রেডি হয়ে আসছি। বন্যা ওয়াশরুমে দৌড়ে চলে যায়। ছন্দ হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে বর্ণের রুমে ঢুকে গেল। রুমে ঢুকে দেখে পুরো রুম ফাঁকা, বর্ণ রুমে নেই। ছন্দ বর্ণের ফটো ফ্রেমটা দেখে নিজে হাতে দেখতে লাগলো। তখনই পিছন থেকে দরজা খোলার আওয়াজে পিছনে তাকিয়ে দেখে
বন্যা ওয়াশরুমে দৌড়ে চলে গেল। ছন্দ হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে বর্ণের রুমে ঢুকে গেল। রুমে ঢুকে দেখে পুরো রুমটা ফাঁকা, বর্ণ রুমে নেই। ছন্দ বর্ণের ফটো ফ্রেমটা দেখে হাতে নিয়ে দেখতে লাগলো। তখনই পিছন থেকে দরজা খোলার আওয়াজ পেয়ে পিছনে তাকিয়ে দেখে বর্ণ দাঁড়িয়ে মাত্র শাওয়ার দিয়েছে। মাত্র শাওয়ার দিয়ে আসায় শরীর থেকে পানির বিন্দু বিন্দু গড়িয়ে পড়ছে। ছন্দ বর্ণের স্নিগ্ধ রূপ দেখে ছন্দ হা হয়ে দাঁড়িয়ে আছে। বর্ণ ছন্দের দিকে এগিয়ে ভেজা চুলগুলো হাত দিয়ে ঝটকা দিতে বর্ণের চুলের পানিগুলো ছন্দর মুখে এসে পড়লো। ওই বান্দর, এটা কি করলি তুই? রেগে বলল ছন্দ। বর্ণ মুচকি হেসে ছন্দর গালে স্লাইড করতে করতে হুট করে কোমর চেপে ধরল ছন্দর। আচমকা বর্ণের এমন আক্রমণের জন্য ছন্দ মোটেও প্রস্তুত ছিল না। বর্ণ স্লোলি ছন্দের কানের কাছে মুখ এনে বলে, জান, এভাবে তাকিয়ে থেকো না, নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়। তোমার ওই চাহনি দেখে আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না। ভুল হয়ে যেতে পারে, তখন কিন্তু আমাকে দোষারোপ করতে পারবে না জান। এক মুহূর্তের জন্য ছন্দের যেন নিঃশ্বাসটা আটকে ছিল। বর্ণের এতটা কাছে দাঁড়িয়ে আছে ছন্দ যে বর্ণের মাতাল করা কথাগুলো শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। ছন্দর ইচ্ছা করছে বর্ণকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে। ছন্দ দ্রুত নিজেকে বর্ণের থেকে ছাড়িয়ে গেলে বর্ণ আরও শক্ত করে চেপে ধরে নিজের সাথে। ছন্দর কাঁধে মুখ পুঁছে ছোট্ট একটা বাইট দেয় বর্ণ। বর্ণের স্পর্শে ছন্দের শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। ছন্দ যেন এক অন্য অনুভূতির জগতে বিচরণ করছে। ছন্দ না চাইতেও বর্ণের পিঠে হাত চলে গেল। হুট করে ছন্দর মনে পড়ে যায় বর্ণর করা অপমানের কথা। বাস্তবে ফিরে আসে ছন্দ, সমস্ত শরীরের শক্তি দিয়ে বর্ণকে ধাক্কা মারে। বর্ণ ছন্দের নেশা এতটা মুক্ত ছিল যে ছন্দ যে এভাবে ওকে ধাক্কা দিতে পারে এটা বর্ণ কখনো বুঝতে পারেনি। বর্ণ দুপায়ে সরে যেতে ছন্দ ঠাস করে এক থাপ্পড় মারে বর্ণের গালে। ছি বর্ণ, ছি, তুমি এতটা খারাপ, ক্যারেক্টারলেস। আমি আগে জানতাম না। আমাকে অপমান করার আর কোনো পন্থা না পেয়ে শেষে কিনা আমার সম্মানে আঘাত করলে। আমি তোমার এই নোংরা মুখ আর দেখতে চাই না। বর্ণ কি বলবে বুঝে উঠতেই পারছে না। ছন্দ যে কিভাবে রিয়েক্ট করবে তা বর্ণের অজানা ছিল। বর্ণ নিজেকে সামনে নিয়ে বলে, হোয়াট ডিড ইউ সে? ছন্দের দুই বাহু শক্ত করে ধরে, আমি ক্যারেক্টারলেস? হ্যাঁ, ক্যারেক্টারলেস? যখন আমার ভালোবাসাটাকে ক্যারেক্টারলেস তোর মনে হলো, তখন হ্যাঁ, আমি ক্যারেক্টারলেস। শুধু তোর জন্য। তুই শুধু আমার, বুঝতে পেরেছিস? তোকে ছোঁয়ার অধিকারটাও আমার, আর কারণ না। চিৎকার করে কথাগুলো বলল বর্ণ। ছন্দ বর্ণের হাত থেকে নিজেকে ছাড়িয়ে কড়া গলায় বলল, লিসেন মিস্টার আয়ান চৌধুরী বর্ণ, আমি আপনার পার্সোনাল প্রপার্টি নই। আমি একজন মানুষ, রক্তে মাংসে গড়া একজন মানুষ। আমাকে নিয়ে খেলার কোনো অধিকার নেই আপনার। আর আমি আপনার না, আপনি আমার ভালোবাসা। সো সেট ওয়ে ফ্রম মি, ওকে? ছন্দের কথাগুলো যেন বর্ণের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বর্ণ প্রচণ্ড রেগে ছন্দকে বেডের উপর ধাক্কা মারে। ছন্দ বেডের উপর পড়ে যেতেই বর্ণ ছন্দের দু হাত বেডের সাথে চেপে ধরে নিজের সমস্ত ভার ছেড়ে দিয়ে দাঁতের দাঁত চেপেই বলে ওঠে, কি বললি? তোর থেকে দূরে থাকতে, তাই না? দেখ কতটা কাছে আসি তোর। তুই যত আমার থেকে দূরে যাবার চেষ্টা করবি, আমি ততই তোর কাছে আসব। অ্যাজ লাইক লোহা আর চুম্বকের মতো আমাকে তোর কাছে চলে আসব। আমার ওপর থেকে উঠুন মিস্টার চৌধুরী। যদি না উঠি তাহলে কি করবে জান? আমাকে এমন কিছু করতে বাধ্য করবেন না যেটা করলে আপনাকে সারা জীবন আফসোস করতে হয়। ও জান, তোমার এই রাগী লোকটার উপর বারবার আমি ফিদা হয়ে পড়ছি। তুমি কি করবে আমি জানি না, তবে যদি দেখি তুমি আমার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছো, তাহলে সেটা তুমি আর তোমার পরিবারের জন্য ভালো হবে না। আফসোস তখন আমি না, তুমি করবে মাই লাভ। বর্ণ আলতো করে ছন্দের কপালে চুমু দিয়ে ছন্দের উপরে উঠে যায়। ছন্দ বর্ণের কথা শুনে অবাকের চরম পর্যায়ে দাঁড়িয়ে যায়, কারণ বর্ণ যা যা করলো তা কখনো ছন্দ ভাবতেই পারেনি। ছন্দ ভেবেছিল ও হয়তো একাই বর্ণকে ভালোবাসে আসছে।
কিন্তু বর্ণর মনেও যে ওর জন্য এত ভালোবাসা জমা আছে তা ছন্দ কখনো জানতে পারেনি। বর্ণা উঠে গিয়ে ইউনিফর্ম নিয়ে ওয়াশরুমে চলে যায় চেঞ্জ করতে। ছন্দ দ্রুত বর্ণের রুম থেকে বেরিয়ে গিয়ে বর্ণার রুমে ঢুকে বেডের উপরে শুয়ে পড়ে। প্রথম থেকে যখন বর্ণ ছন্দর আশেপাশে থাকতো তখনই ছন্দের হার্ট বিট করত প্রচণ্ড জোরে, আর আজ বর্ণ তার এতটা কাছে ছিল যেটা ছন্দের কল্পনা অতীত ছিল। ছন্দের হার্ট এত দ্রুত আর এত জোরে বিট করছে যে ছন্দের মনে হচ্ছে এখনই হৃদয়টা বেরিয়ে আসবে। বর্ণা চেঞ্জ করে এসে দেখে ছন্দকে শুয়ে থাকতে। হঠাৎ ছন্দকে শুয়ে থাকতে দেখে বর্ণার কেন যেন সন্দেহ হলো। বর্ণা ছন্দের পাশে এসে বসে। ছন্দ বেবি, তুই এভাবে শুয়ে আছিস কেন? বর্ণার গলা পেয়ে ছন্দ উঠে বসে। কিচ্ছু না, এমনি। তুই রেডি তো? হ্যাঁ রেডি, কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে আমার। ক্যান্টিনে খেয়ে নিব, চল এখন। ছন্দ কথা না বাড়িয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসলো। গাড়িতে ওঠ, আমি ড্রাইভ করছি। ওকে বেবি, তাহলে আজ আমি গাড়ি নিলাম না। নিতে হবে না। ছন্দ বর্ণের সাথে কথা বলতে বলতে গাড়ি স্টার্ট দিয়ে এগোতেই দেখে বর্ণা সামনে বর্ণ দাঁড়িয়ে আছে। বর্ণকে দেখে ছন্দের মেজাজটা হঠাৎ বিগড়ে গেল, বারবার হর্ন বাজাচ্ছে। এটা শুনে বর্ণ সরে দাঁড়াচ্ছে না। ছন্দ এবার রাগ সামলাতে না পেরে গাড়ি স্টার্ট দিয়ে বর্ণের উপর চালিয়ে দেয়। বর্ণ দ্রুত সরে আসে। ও মাই গড, এই মেয়েটা দেখছি সত্যি আমার উপর গাড়ি চালিয়ে দিল। আর একটু হলে ইন্নালিল্লাহ হয়ে যেত আমার। বাট ডোন্ট ওয়ারি জান, এর শাস্তি তো তুমি পাবে, তবে রোমান্টিক শাস্তি। বর্ণ বাঁকা হেসে বাইক নিয়ে বেরিয়ে গেল থানার দিকে, কারণ আর সেই অজানা খুনিকে খুঁজে বের করতেই হবে ওকে। ছন্দ, এটা কি করলি? আর একটু হলে তুই তো ভাইয়ার উপর গাড়ি চালিয়ে দিচ্ছিলি। হ্যাঁ দিচ্ছিলাম, কারণটা তোর ভাই। এতবার হর্ন বাজাবার পরও যখন আমার রাস্তা থেকে সরে গেল না, তখন গাড়ি চালিয়ে দেওয়া ছাড়া আর কোনো ওয়ে ছিল না আমার। জাস্ট স্টপ ইট ছন্দ, কথা ঘোরাবার চেষ্টা করিস না একদম। আমি জানি তোর খুন করতে হাত কাঁপে না একদম, তাই বলে আমার ভাইয়ের ওপর গাড়ি চালিয়ে দিবি? বন্যা, তুই কি এখন আমার সাথে ঝগড়া করতে চাইছিস? তাহলে সরি টু সে, আমার সেই সময় নেই তোর সাথে ঝগড়া করার। কলেজ এসে পড়েছি, নাম। তুই যাবি না? না, আমার কিছু কাজ আছে, সেগুলো সারতে হবে। তুই ক্লাসে যা, ছুটি হলে আমি চলে আসবো। ওকে। ছন্দ গাড়ি ইউটি নিয়ে ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। থামতেই ইচ্ছে করছে না ছন্দের। এই ছন্দহীন জীবনের প্রতি ছন্দের বিতৃষ্ণা এসে দাঁড়িয়েছে। বড়ির ভালোবাসা, অপরদিকে তার কোনো অপমান, কোনটাই ভুলতে পারছে না ছন্দ। মন ভীষণভাবে অশান্ত। আজ এই অশান্ত মনকে শান্ত করার একমাত্র জায়গা হলো সাবা চাইল্ড কেয়ার। স্যার, কাজটা হয়ে গেছে, আমাদের হসপিটালে যেতে হবে। ওকে, চলুন। তবে খেয়াল রাখবেন কোনো টিভি রিপোর্টার যেন জানতে না পারে, নিউজ যেন লিঙ্ক না হয়। গট ইট? ইয়েস স্যার। বর্ণ তার জুনিয়র অফিসার মুরাদকে নিয়ে হসপিটালে চলে যায়। সেখানে ডাক্তার তাদের ল্যাবে নিয়ে যায়। অফিসার, আপনার এই কম্পিউটারে থেতলে যাওয়া কাটা মাথাটা দেখুন। এটা কি করে পসিবল হলো ডাক্তার? ভুলে যাচ্ছেন কেন অফিসার? এটা বিজ্ঞানের যুগ, এই যুগে সব সম্ভব। আমরা অনেক শ্রম দিয়ে সাকসেস পেয়েছি। আপনারা কম্পিউটারে থেতলে যাওয়া মুখটা আগে কেমন ছিল তা জানতে পারবেন। ও মাই গড, স্যার এই তো সেই ছেলেটা। শুভ ডক্টর, আমরা উঠছি, আর পোস্টমর্টমের রিপোর্ট আসলে কাইন্ডলি থানায় পাঠিয়ে দিবেন। ওকে অফিসার। আজ আমরা উঠছি। বর্ণের সব কিছু যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। খুনিকে ধরা এত সহজ নয়, তাই এবার বর্ণ হারে হারে টের পাচ্ছে। স্যার, আমরা কোথায় যাচ্ছি? আপাতত থানায়। ওকে স্যার। আপু এসেছে, আপু এসেছে, সে যদি সারিয়া মারিয়া দেখ দেখ, আপু এসেছে। চাইল্ড কেয়ারে ঢুকতে বাচ্চারা আপু আপু বলতে বলতে ছুটে আসে সন্ধ্যার দিকে। আস্তে আস্তে সোনারা পড়ে যাবে তো। বাচ্চাদের জড়িয়ে ধরে বলতে লাগলো ছন্দ। আপু তুমি খুব মজা, আগের মতো আর আমাদের কাছে আসো না। ওরে আমার সোনারা, এই দেখো কান ধরেছি, এমনটা আর কখনো হবে না। ছন্দকে কান ধরতে দেখে বাচ্চারা সবাই হাসতে লাগলো। চলো থাক থাক হয়েছে, আপুকে শাস্তি দিতে হবে না বাচ্চারা। নো ওয়েস্ট, ওকে আন্টি, এটা তো আমার শাস্তি এতদিন না আসতে পারার। যাই হোক আন্টি, গাড়িতে বাচ্চাদের জন্য
চিপস চকলেট রাখা আছে, কাউকে দিয়ে সেগুলো ভিতরে নিয়ে যান। চকলেটের কথা শুনে বাচ্চারা লাফালাফি শুরু করে দেয়। ছন্দ দ্রুত গেট দিয়ে বেরিয়ে 2 মিনিট পর চলে আসে প্রচুর বেলুন নিয়ে। বাচ্চাদের বেলুন আর চকলেট দিয়ে ছন্দ বাচ্চাদের সাথে অনেকক্ষণ খেলাধুলা করে মিসেস নাদিরা কেবিনে যায়। আন্টি, নেক্সট মান্থ সেজুতি, সাইরা, রিয়ান আর মরিয়মের অপারেশন লন্ডনে করবে। আমি সব রকম ব্যবস্থা করে ফেলবো। কিন্তু মামুনি, এতগুলো টাকা তুমি কি করে বাকিটা বলতে না দিয়ে ছন্দ বলল। আন্টি, টাকা নিয়ে আপনি চিন্তা করবেন না, আপনি শুধু ওদের সাথে যাবেন, বাকিটা আমি সামলে নিব। ওকে মামুনি। আজ তাহলে আমি উঠছি। আন্টি, কাল আমি আবার আসবো। আর একটা কথা, দুপুরের লাঞ্চটা আজ আমার পক্ষ থেকে। কিছুক্ষণ পর বাচ্চাদের পছন্দের বিরিয়ানি এসে যাবে। মামুনি, তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। তোমার মা মারা যাওয়ার পর তোমার বাবা এই স্যান্ডেল কেয়ারটা বানিয়েছে ঠিকই, কিন্তু কখনো ভালো করে খেয়াল করেনি। মাস শেষ কিছু টাকা পাঠিয়ে দিয়েছে, সেটা দিয়ে পুরো মাসটা চলা ভীষণ কষ্ট করছিল। কিন্তু তুমি এই স্যান্ড কেয়ারে হাল ধরার পর থেকে বাচ্চারা দুবেলা দুমুঠো ভাত খেতে পারছে, পড়তে পারছে, শুধুমাত্র তোমার জন্য। আন্টি, এভাবে লজ্জা দিবেন না। ওদের আমি খুব ভালোবাসি। আর তার যে বড় কথা, এটা আমার মায়ের নামে। এটার অযত্ন কি করে আমি হতে দিই বলুন? বুঝেছি বুঝেছি, তুমি কিন্তু আমাদের সাথে লাঞ্চ করে যাবে। না গো আন্টি, আজ হবে না। বন্যা আমার জন্য অপেক্ষা করছে। আমি কাল এসে সবার সাথে বসে খাবো। পাক্কা? একদম। চন্দা মিসেস নাদিরা আর বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে কলেজে ব্যাক করে গাড়ি পার্কিং করে ক্লাসে ঢুকতে কারোর সাথে ধাক্কা লাগে সন্ধ্যের। তাকে দেখে ম্যানেজমেন্টের টিচার